ঘরটা নিস্তব্ধ। জানালার শিক গলে ঢুকে পড়ছে স্ট্রিট ল্যাম্পের মৃদু আলো। সেই আলোয় নিরুপমার ফ্যাকাশে মুখটা দেখতে বড় বিদঘুটে লাগছে। কোলের উপর বেগুনি ওড়নাটা একবার মুঠো করে ধরছে আবার ছাড়ছে। নিরুপমা নিজের অজান্তেই কাজটি করছে বারংবার। মাথার ভেতর ঘূর্ণিঝড়। ওড়নাটা কার? মেসেজগুলো কে পাঠিয়েছিল? আসিফ কোথায় ছিল এই 3 দিন? আসিফের এই বদলে যাওয়ার পেছনের আসল কারণগুলো কি? কেই বা চিঠি দিল নিরুপমাকে? কোন অশনি সংকেত ছিল সেই চিঠিতে? আসিফ কি তাকে সত্যি ভালোবাসতে শুরু করেছে? নাকি এও এক ছলনা, এক ভান? প্রশ্নের পর প্রশ্ন, চিরে ছিন্নবিচ্ছিন্ন করে দিচ্ছে হৃদয়। ভোঁতা যন্ত্রণা ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো মস্তিষ্ক থেকে চোখে, চোখ থেকে ঘাড়ে, ঘাড় থেকে নিচে। অসাড় হয়ে আসা শরীরটা ধীরে ধীরে পড়ে গেল বিছানায়। নিরুপমা তখনও ফ্যালফ্যাল করে চেয়ে জানালার দিকে। আজান কানে ভেসে আসছে। চোখের কোটর থেকে কয়েক ফোঁটা জল ঠিক তখনই বেরিয়ে এলো। নিরুপমা নিঃশব্দে চোখজোড়া বন্ধ করে নিল। হাতে চেপে ধরে রাখা বেগুনি ওড়না তখনও মুষ্টিবদ্ধ। নিরুপমার ঘুম ভাঙল বেশ বেলা করে। ঘরে তখন সূর্যের রোদ ঢুকে পড়েছে। ব্যথাযুক্ত শরীর এবং ভার হওয়া মাথা তুলতে বেশ কষ্ট করতে হলো ওকে। তবু কোনোরকমে নিজেকে টেনে ধরে বিছানায় বসালো। টের পেল পায়ের কাছে একটি প্রাণ। আসিফ চমকে তাকিয়ে আছে ওর দিকে। নীরু, এখন কেমন লাগছে নীরু? শরীরটা আগের চাইতে ভালো? আসিফের কণ্ঠে উদ্বেগ, চেহারায় মায়া। নিরুপমা নিস্তেজ স্বরে জবাব দিল। ভালো। আমি যা ভয় পেয়েছিলাম। সকালে উঠে দেখি তুমি পায়ের কাছে অজ্ঞান হয়ে পড়েছিলে। গায়ে হাত দিতেই দেখি জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। কি যে টেনশন হলো না। আসিফ নিরুপমার পিঠের পিছে একটা বালিশ টেনে ওকে বসতে সাহায্য করল। ওষুধ খাওয়া লাগবে নীরু। তুমি কি একটু উঠে দাঁড়াতে পারবে? আমি গা স্পঞ্জ করে দেই। তারপর খেয়ে শুয়ে থাকো। লাগবে না, আমি ঠিক আছি এখন। কি লাগবে না সেসব তোমার থেকে শেখা লাগবে? চুপচাপ উঠো তো। আসো, আমি হাত ধরি। এক প্রকার জোর করেই নিরুপমাকে ওয়াশরুমে নিয়ে গেল আসিফ। পুরো শরীর স্পঞ্জ করে দিয়ে জ্বর অর্ধেক কমিয়ে ফেলল। তারপর বিছানায় বসিয়ে গিয়ে নিয়ে এলো নাস্তা, নরম রুটি, আলু ভাজি আর চা। নিরুপমা অবাক হলো ভীষণ। কে বানালো এসব? প্রশ্নবিদ্ধ চোখে আসিফের দিকে চাইতেন আসিফ মুচকি হেসে বলল। এই না, আমি রান্নাবান্না করিনি। তোমার অবস্থা দেখে ভয় পেয়ে বাড়িওয়ালার বউয়ের কাছে গিয়েছিলাম। সেই বলল আগেই ডাক্তার না ডেকে একটু দেখতে। আর উনি এইসব দিল। আমি খেয়ে নিয়েছি নীরু, তুমি খাও। নিরুপমা বাধ্য মেয়ের মতো চুপচাপ খেয়ে নিল। এ কয়দিন ছিলাম না, খাওয়া দাওয়ায় চরম অনিয়ম করেছ, তাই না নীরু? এটা ঠিক না। আজকে তোমার জন্য অফিস যেতে পারলাম না। সেটা অসুবিধা নাই কিন্তু এই যে টেনশন দিলে, এটা কি ঠিক? নিজের যত্ন নাও নীরু। নিরুপমা হ্যাঁ সূচক মাথা নেড়ে খাওয়া শেষ করল। দুটো প্যারাসিটামল নিয়ে শুয়ে পড়ল চুপ করে। আসিফ বলল। আমি এখানে আছি। কিছু দরকার হলে ডাক দিও। নিরুপমা চোখ বন্ধ করে নিল এবং খুব দ্রুতই ঘুমিয়ে পড়ল। রবিবার, খরতাপে পোড়া ঝলমলে দিন। আজ অনেকদিন নিরুপমা এই বারান্দায় এসেছে। গাছগুলোতে ঠিকঠাক পানি দেওয়া হয়নি। প্রায় অনেকগুলি গাছের পাতা শুকিয়ে গেছে। কিছু হয়েছে হলদে বর্ণের, ঝরে পড়েছে আরও। নিরুপমা একবার গোটা চিলেকোঠা চোখ বুলিয়ে নিল। ময়ূখ নেই কোথাও। তার সঙ্গে দেখা হয়েছিল তাও প্রায় 2 সপ্তাহ পার হয়ে গেছে। সংস্থায় যাওয়া হয়নি। অন্য কাজেও বের হওয়া হয়নি। আজকাল ঘরের বাজারটা আসিফই করে দেয়, নিরুপমাকে বের হতে হয় না তাই। তবে নিরুপমা জানে, তোত্তাদুর লোকটা নিশ্চয়ই প্রতিদিন ওর জন্য অপেক্ষা করে থাকে। নিরুপমা এক টুকরো নিঃশ্বাস গোপন করে কাজে লেগে পড়ে। শুকনো ডালপাতা গুলি কেটে দিল। গোলাপ ফুল ফুটে পাপড়ি ঝরে পড়েছে। সেগুলি 3 ইঞ্চি করে ডালসহ কেটে ফেলল। বেলির ডালগুলি ছোট করল। মাটিতে পড়ে থাকা রা পাতা, ময়লা পরিষ্কার করে মাটি কুপিয়ে দিল। সর্বশেষ একমুঠ পরিমাণ সার দিয়ে পানি দেওয়া শেষ করল। বারান্দা ঝাড়ু দিয়ে মুছে নিতে নিতে বেলা গড়িয়ে প্রায় দুপুর হয়ে গেল। নিরুপমা ঘামে ভিজে জবজবে হয়ে উঠেছে। শরীরের ভেতর কুটকুট করছে। নিরুপমা ঠিক করল আগে গোসল করবে তারপর দুপুরের রান্না সারবে। সেই ভাবনায় সে গোসলখানায় গিয়ে ঢুকে। ঝর্ণা থেকে ঝমঝম শব্দ তুলে একরাশ ঠান্ডা পানি গায়ের উপর বৃষ্টি ফোঁটার ন্যায় পড়তেই নিরুপমা অন্যমনস্ক হয়ে গেল। চোখের পাতায় ভেসে উঠল সেই দিনের ঘটনা। তীব্র জ্বরে ভুগে নিরুপমার সারতে সময় লেগেছিল দিন 3 এই 3 দিন আসিফ অফিস যায়নি। বাসায় থেকেছে। নিরুপমার যত্ন করেছে। যা ওর কাছে কল্পনাতীত। তবে সবকিছু স্বাভাবিক থাকলেও অস্বাভাবিক ছিল একটি বিষয়। সেই ওড়নাটা। নিরুপমা ব্যতিব্যস্ত হয়ে সারা ঘরময় ওড়না খুঁজে বেরিয়েছিল সেদিন।
কোথাও পাইনি। আসিফকে জিজ্ঞেস করতেই আসিফ ভ্রু কুঁচকে বলেছিল, ওড়না? কিসের ওড়না? আমি অজ্ঞান হওয়ার সময় আমার হাতে একটা ওড়না ছিল। আপনি দেখেননি? বেগুনি রঙের। ওর গায়ে রক্ত লেগেছিল। আসিফ হো হো করে হেসে উঠেছিল তখন, যেন এহেন কৌতুক এ জীবনে শোনেনি। জ্বরে তোমার মাথাটা গেছে নীরু। ওড়নায় আবার রক্ত আসবে কোত্থেকে? কি বলছো তুমি এসব? আমি সত্যি বলছি, বিশ্বাস করেন। আমি এই দুই হাতে। নিরুপমা ওর হাত বাড়িয়ে ধরল, এই দুই হাতে ওই ওড়না চেপে বসেছিলাম সারা রাত। আপনার ব্যাগে। নিরুপমার যেন হঠাৎ মনে পড়ল এমন গলায় বলল, আপনার ব্যাগ কোথায়? কালো ব্যাগটা? আসিফ গোল গোল চোখে তাকালো। আলমারিতে। নিরুপমা ছুটে গিয়ে আলমারি থেকে ব্যাগটা নিয়ে এলো। এই যে এই ব্যাগে, এইখানে, এই চেইনের ভেতর। ও ব্যাগ খুলে ভেতরটা তন্নতন্ন করে খুঁজল। কিচ্ছু নেই। নিরুপমা হতভম্ব চোখে তাকালো। অস্ফুটে বলল, এখানেই তো ছিল। বিশ্বাস করেন, এই ব্যাগের ভেতর ছিল। আমি নিজে এখান থেকে বের করেছি। আসিফকে হতবিহ্বল দেখালো এইবার। পাগল হয়েছ নীরু? আমার ব্যাগে ওড়না পাবে কোত্থেকে, তাও আবার রক্তে মাখা? আপনি বিশ্বাস করুন আমাকে। আমি কি মিথ্যে বলছি? ছিল এখানে। আমি নিজের হাতে। নিরুপমাকে উদ্ভ্রান্তের ন্যায় দেখালো তখন। আসিফ ওর হাতজোড়া চেপে বসিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, নীরু, নীরু, শোনো আমার কথাটা। আমি একটা অফিসিয়াল কাজে ঢাকার বাইরে ছিলাম। আমার সঙ্গে আমার একজন মেয়ে অফিস কলিগ ছিলেন, তবে প্রথম দিনেই রাতেই উনি ব্যাক করে চলে যান। তারপর থাকি আমরা দুজন। যেখানে আমাদের সঙ্গে কোনো মেয়ে ছিলই না, সেখানে তুমি মেয়েদের ওড়না কিভাবে পাবে বলো? আর পেয়েও থাকলে সেটায় তো আসবে কিভাবে? তুমি নিজে একবার ভেবে দেখো। তোমার কি মনে হয়, তোমার হাজবেন্ড বাহিরে অন্য মেয়েদের সঙ্গে মেলামেশা করে বেড়ানোর লোক? নাকি আমি নিজে কাউকে করে তার তে মাখা ওড়না নিজের ব্যাগের ভেতর লুকিয়ে রাখব? নিরুপমা শূন্য দৃষ্টিতে আসিফের মুখপানে চেয়ে থেকে কথাগুলো শুনল। বলল না কিচ্ছুটি। কি বলবে সে? নিজের হাতে স্পর্শ করা জিনিস এভাবে মিথ্যে হয়ে যাবে? আসিফ বলল, তুমি যখন বের করেছিলে, তখন কি রুমে লাইট জ্বলছিল? তুমি স্পষ্ট নিজের চোখে দেখেছ? নিরুপমা ছোট একটি নিঃশ্বাস ফেলল। অন্ধকার ছিল, কিন্তু আমি নিজের চোখে দেখেছিলাম। অন্ধকার ভ্রম সৃষ্টি করে নীরু। তুমি অন্য কিছু বের করেছিলে। হয়তো আমার গামছাটা। সেটাকে ওড়না ভেবেছ। আর দেখো, আমার গামছায় কিন্তু লাল রঙের ছোপ তোলা ডিজাইন। সেটাকে ভেবেছ তো? ইটস ওকে নীরু, এমনটা হয়। নিরুপমা বলতে পারল না কিছু। চোখ সরিয়ে মাথা নত করে ফেলল। মন মানছে না আসিফের কথা। আবার ফেলেও দিতে পারছে না একদম। একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলো মনে। আসিফ বলল, তুমি কি টেনশনে আছো কিছু নিয়ে? তোমাকে কয়েকদিন ধরে কাহিল দেখাচ্ছে। কেমন অন্যরকম, সবসময় যেন কোথাও একটা ডুবে থাকো। কি হয়েছে নীরু? এনিথিং রং? নিরুপমা এবারেও কিছু বলল না। তার সাথে কি হচ্ছে তা সে নিজেই বুঝতে পারছে না। আসিফকে কি জবাব দেবে? শেষে না আসিফ তাকে ভুল বুঝে আবার দূরে সরে যায়। নিরুপমা পাথরের মতো করে বলল, আমি ঠিক আছি। ভেজা চোখজোড়া মেলে নিরুপমা ঝর্ণার বাইরে মুখ বাড়ালো। নিঃশ্বাস আটকে আসছিল। হাঁপাতে হাঁপাতে পরপর বেশ কয়েকটি দম ছেড়ে নব ঘুরিয়ে পানি বন্ধ করে দিল। ভাবনার জগতে আর বিচরণ করতে চায় না সে। যথেষ্ট হয়েছে। মন এবং শরীর দুইই ক্লান্ত। নিরুপমার এবার একটু বিশ্রাম চাই। মাথায় টাওয়েল পেঁচিয়ে নিরুপমা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নায় নিজের মুখ দেখে একটু চমকে উঠল। এতটা শুকিয়ে গেছে। কালো চোখজোড়া আরো কালো হয়ে উঠেছে যেন। চারপাশে গভীর দাগ। কত রাত না ঘুমানোর কুফল। নিরুপমা হাত দিয়ে নিজের মুখ ছুঁয়ে ছুঁয়ে কি যেন অনুভব করার চেষ্টা করল। তারপর বাদ দিয়ে দিল। ব্যস্ত হয়ে পড়ল দৈনন্দিন কাজে। রান্নাঘরটা ভরে আছে ভাতের গন্ধে। হালকা ঝাঝালো জিরে ফোড়নের ঘ্রাণ মিশে আছে সেদ্ধ ডালের সঙ্গে। নিরুপমা গ্যাসের আঁচ কমিয়ে তরকারির মুখে ঢাকনা চাপিয়ে দিল। বাটিতে করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রাখছে। আসিফ বলেছে সে ঠিক 2টায় খেতে আসবে। নিরুপমা খানিকটা সময় নিয়েই রান্না করেছে আজ। ভাজা বেগুন, সর্ষে ডাল, আলু ভাজি আর ধনেপাতা ছড়ানো পাতলা মাংসের ঝোল। এই আয়োজন একটুও ভারী নয়, তবু খুব মন দিয়ে করা। ঘরের জানালায় হালকা বাতাস ঢুকছে। বাইরে ছায়া ছায়া রোদ, মাঝে মাঝে একটা দুটো কাক ডেকে উঠছে আশপাশে। নিরুপমা হাত মোছার জন্যে পাশের তোয়ালেটা খুঁজছিল ঠিক তখনই। টিং টং, কলিং বেলের শব্দে চমকে উঠল সে। এত তাড়াতাড়ি চলে এসেছে আসিফ, একটা মুহূর্ত ভাবল, তারপর ছুটে গেল। ঘড়ির কাঁটায় সময় এখনো 2টায় পৌঁছায়নি।
কাঁধে ফেলে রাখা আঁচলটা ঠিক করে নিয়ে দ্রুত পা ফেলল দরজার দিকে। দরজাটা খুলতেই তার মুখ থমকে গেল। কেউ নেই। সিঁড়ির দিকে তাকালো, ফ্ল্যাটের করিডোর, আশেপাশে কোথাও কেউ নেই। নীরবতা এতটাই গা ছমছমে যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে লেগে যাচ্ছে। সে একবার নিচে তাকালো, হ্যাঁ, পাপোশের ওপর কিছু একটা আছে। একটা খাম, পুরনো ধূসর রঙের, হালকা হলদেটে ছোপ ছোপ দাগ। হুবহু আগেরটার মতো। নিরুপমার বুকের ভেতরটা যেন হঠাৎ হাওয়ায় খালি হয়ে গেল। এক অদ্ভুত ঠান্ডা স্রোত বেয়ে উঠল মেরুদণ্ড বেয়ে। সে কাপা কাপা হাতে খামটা তুলে নিল। পাশাপাশি দরজার ছিটকিনি লাগিয়ে দিল, দ্রুত। তরকারির পোড়া গন্ধ ভেসে আসছে রান্নাঘর থেকে, তবু নিরুপমার খেয়াল নেই। তার মন এখন এই খামের ভিতরে আটকা পড়েছে। আঙুলে কাঁপুনি, বুকের মধ্যে ধুকপুকানি, সব মিলিয়ে সময় যেন থেমে গেছে। বসে পড়ল সে ড্রয়িং রুমের এক কোনায়, সোফার কিনার ঘেঁষে। দুই হাতে ধরা খামটা খুলতে গিয়ে তার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। পড়তে শুরু করল সে। চোখের সামনে অক্ষরগুলো কাঁপছে। আমি জানি, তুমি আমাকে চিনবে না। তুমি যে ঘরে আছো, আমি সেই ঘরের দাওয়ায়ও পা রাখিনি কখনো। তবু, আমি সেই মানুষটার অপেক্ষায় রাত কাবার করেছি, যে মানুষটা আজ তোমার পাশে ঘুমোয়। আমি তাকে ভালোবেসেছিলাম, এখনো বাসি। অনেক বছর ধরে, শরীর দিয়ে, মন দিয়ে, বিশ্বাস দিয়ে। আর আজ, আমার শরীরের ভেতরে তারই রক্ত বয়ে যাচ্ছে। আমি মা হতে চলেছি, তোমার স্বামীর সন্তানের। কিন্তু সে নেই। সে এখন বলে, আমি ভুল। সে আমাকে ফেলে রেখে গেছে। তোমার কাছে ফিরে গেছে। তুমি যদি না থাকতে, তবে হয়তো সে আমায় ফের একবার ভাবত। আমাকে ভাবার মতো জায়গা পেত। কিন্তু তুমি আছো, তাই আমি নেই। আমাকে সে মুছে দিয়েছে। আর আমি তো মুছে দিতে পারছি না, কারণ আমার শরীরের ভেতর একটা জীবন কাঁদছে। ওরই জীবন। তুমি ভাবছ, আমি কেন এসব বলছি? কারণ আমি দুর্বল। আমি ভেঙে পড়েছি। তোমার সামনে আসার সাহস নেই আমার। সমাজ আমায় দেখে থুতু ফেলবে, আর তুমি আমায় ঘৃণা করবে। তবু তোমার কাছে হাত পাতলাম, ভিক্ষা চাইলাম। আমি আসিফকে চাই। তুমি যদি আমায় ক্ষমা করতে পারো, যদি মনে করো, এই অভাগীকে একটু ঠাঁই দেওয়া যায়, তাহলে। কাল বিকেল 5টা, 7 রাস্তার মোড়। আমি থাকব। তোমার সামনে দাঁড়াবো, মাথা নত করে। তুমি চাইলে থুথুও ফেলতে পারো আমার মুখে। তবু এসো। আমি তোমার স্বামীর জন্য তোমার পায়ে পড়ে যেতে রাজি। আমি ভালোবাসি তাকে। আজও, হাতে লেখা চিঠি, অক্ষরগুলো কিছু কিছু জায়গায় কেঁপে যাওয়া, কোথাও কোথাও শব্দ মুছে আবার লেখা, কাগজের কোণ ভেজা, হয়তো চোখের জলে। দূরে কোথাও কি বাজ পড়ল? নাকি এটা ওর হৃদয়ের পার ভাঙার শব্দ? এমন এলোমেলো লাগছে কেন? চারদিকে কোথাও কি কেউ নেই নিরুপমাকে একটু আগলে ধরার? পতপত আওয়াজ হচ্ছে কানের গোড়ে। নিরুপমার চোখজোড়া মেলে ধরতেই ভীষণ কষ্ট। স্নায়ু চাপ সৃষ্টি হয়েছে। দম ফুরিয়ে আসছে। চিঠির প্রতিটি শব্দ রি হয়ে আঘাত করেছে বুকের ঠিক মাঝখানটায়, যেখানে মানুষটার বসবাস। আহারে, অনেক চেষ্টা করেও সে নিজেকে ধরে রাখতে পারল না শেষমেশ। যেখানে বসেছিল, সেখানেই তার শরীরটা ঢলে পড়ল। যেন একটি গাছের পাতা, অবহেলায় গড়িয়ে পড়ছে মাটিতে। পুরো ঘরে তরকারি পোড়ার বিকট গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো ধীরে ধীরে। চোখের উপরে বৃষ্টি পড়ছে। টপ টপ, টপ টপ। নিরুপমা পিটপিট করে অসম্পূর্ণভাবে দুই চোখ মেলে তারপর পরই বন্ধ করে ফেলল। হাত ইশারায় থামতে বলল। তারপর আবার চোখ জোড়া মেলে দৃষ্টি স্পষ্ট করতেই ধরা দিল ময়ূখের মুখটা। নিরুপমা হতচকিত ভঙ্গিতে ধরমর করে উঠে বসল। পরিষ্কার হলো, ময়ূখ নয় আসিফ। তবে কি অবচেতন মন ময়ূখকে দেখতে চেয়েছিল সম্মুখপানে? কি হইছে তোমার? এই নিরুপমা। অনেকদিন পর আজ আসিফের কণ্ঠস্বর স্পর্শ করে ওর পূর্ণ নাম। নিরুপমা ফাঁকা ঢোক গিলে মনে করবার চেষ্টা করে। কি হয়েছিল? কলিং বেল, একটা খাম, নাম পরিচয়হীন চিঠি আর তাতে। নিরুপমার সব মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পাগল হয়ে ওঠে ও। অশান্ত দৃষ্টিতে এদিক ওদিক খুঁজে ফেরে। আসিফ চমকায়। কি খুঁজছ নিরু? এমন করছো কেন? এই নিরু, ছি 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 ছি। কথা পেঁচিয়ে আসে, তালগোল পাকিয়ে যায়। উদ্ভ্রান্তের মতো হাতের মুঠে, ওড়নায়, জামায় এমনকি শরীরের ভেতর, সবখানে চিঠিটা খুঁজে চলে। আসিফ পাথরের মতো একটু দূরে সরে দাঁড়ায়। কপাল ঈষৎ ভাঁজ, চোখমুখ বর্ণহীন। সাব্বির ফিসফিস কণ্ঠে জানতে চাইল, ভাবি এমন করছে কেন? অনুজা বলল, আমাদের বোধ হয় খেয়াল করেনি। শাওন নিশ্চুপ, অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে বন্ধুদের সঙ্গে।
এরা সবাই আসিফের বন্ধু, সেই সঙ্গে কলিগো। আসিফ নিরুপমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজ নিয়ে এসেছিল ওদেরকে। বিয়ের পরেই প্রথম সবার সঙ্গে নিরুপমার পরিচয়। এর আগে অনেকবার ওরা বাসায় আসতে চাইলেও আসিফ কৌশলে এড়িয়ে গেছে। কিন্তু সে কি জানত, তার জন্যই চমক অপেক্ষা করে আছে। বারবার বেল বাজিয়েও যখন ভেতর থেকে কেউ দরজা খুলতে এলো না, আসিফ ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি ঘুরিয়ে ঘরের ভেতর ঢোকে। আবিষ্কার করে, নিরুপমা সোফায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রান্নাঘর থেকে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। আসিফ একদিকে নিরুপমাকে আগলে ধরে, অপরদিকে তার বন্ধুরা গিয়ে রান্নাঘর সামলায়। আসিফ ভাবল, নিরুপমা অসুস্থ, যার ফলে এভাবে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু উঠার পরে কি পাগলামো শুরু করল। নিরুপমা পাগলের মতো আসিফকে এসে জড়িয়ে ধরে। ওর শার্টের কলার শক্ত হাতে চেপে ধরে বলে, তুমি তুমি লুকিয়েছ তাই না? ওই তে মাখা ওড়নাটার মতো তুমি চিঠিটাও লুকিয়েছ। কি ভেবেছ কি আমি কিচ্ছু বুঝতে পারবো না? হু। আসিফ বিস্ময়ের সপ্তমে পৌঁছে গেছে। নিরুপমা তাকে তুমি তুমি করে বলছে, তাও এভাবে। তার কলার চেপে ধরেছে। অবিশ্বাস্য ব্যাপার সব। আসিফ নিরুপমাকে ছাড়িয়ে নিয়ে রাগে তেতে উঠল। গমগমে গলায় বলল, কি পাগলামি শুরু করছো নিরুপমা? আমার ফ্রেন্ডদের সামনে তুমি এইসব কি লাগাইছ? নিরুপমা এই প্রথম লক্ষ্য করল, তার আশেপাশে আরও 3 জন অপরিচিত ব্যক্তি অদ্ভুত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে। নিরুপমা সামলে নিল নিজেকে। আপনার, আমি না দেখিনি। বসুন না বসুন, প্লিজ বসুন। ওরা 3 জন নিঃশব্দে বসল। কি এক মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। নিজেদের কাছে নিজেদেরই লজ্জা লাগছে। নিরুপমা বলল, দুপুরের তো রান্না হয়নি, আপনারা খাবেন কি? অনুজা বলল, আমরা চলে যাব ভাবি, আরেকদিন আসব। কি যে বলেন না, প্রথমবার আসলেন, কিছু মুখে না দিয়েই চলে যাবেন তা তো হয় না। আপনারা চুপ করে বসুন, ও বাইরে থেকে খাবার অর্ডার করুক। এই কি গো, করবে না? আসিফ অবাক হয়ে জবাব দিল, করব। তাহলে দাঁড়িয়ে না থেকে করো। শোনো, বিরিয়ানি আনাও। হাজি হোটেলের বিরিয়ানি না, ওরা বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আপনারা আমার কথা মনে দিয়ে শুনে রাখুন, কখনো ওই হোটেলের বিরিয়ানি খাবেন না। ওরা কি করে, খাবারে ওষুধ দিয়ে দেয়, যাতে খাওয়ার পর আপনি ভাত ঘুমের জায়গায় চিরতরের শান্তির ঘুম দিতে পারেন। বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন আমার কথা? কেউ কোনো জবাব দিল না। আসিফের কপাল বেয়ে কয়েক ফোঁটা ঘাম চুয়ে চুয়ে পড়ল। আসিফ চোখের ইশারায় ওদের 3 জনকেই চলে যেতে বলল। সঙ্গে সঙ্গে 3 জন উঠে দাঁড়ালো। অফিসে একটা জরুরি কাজ ছিল। আমরা আজ আসি ভাবি। সে কি, কিছু তো মুখেই তুললেন না। আবার আসবো। আপনি নিজের হাতে আমাদের জন্য বিরিয়ানি রাঁধবেন কেমন? আজ আসি ভাবি, কাজটা জরুরি। 3 জনে দৌড়ের উপর বেরোলো ফ্ল্যাট থেকে। নিরুপমা ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আসিফকে উদ্দেশ্য করে বলল, ওরা কি আর আসবে সত্যি সত্যি? আসিফ বসে আছে মোড়ের চায়ের দোকানটায়। আকাশটা মেঘলা, তবে প্রচুর গরম ছড়িয়েছে। এই নিয়ে চায়ের দোকানে বসে থাকা ব্যক্তিদ্বয়ের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। কেউ বলছে বৃষ্টি আসবে, কেউ বলছে বৃষ্টি আসবে না। মেঘও হয় 2 রকমের। এক রকম মেঘ নিজের সঙ্গে সঙ্গে বৃষ্টি টেনে নিয়ে আসে। আরেক রকম মেঘ একাই আসে, হালকা হাওয়া বাতাসে উড়ে চলে যায়। আজ সেরকম মেঘ। তাদের এসব আলাপ আলোচনায় আসিফের মন নেই। হাতে ধরা চায়ের কাপে 2 চুমুক দিয়েছিল। পরে সেটাও ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম প্রায়। আসিফ এক ধ্যানে ভেবে চলছে নিরুপমার কথা। সুস্থ সজ্ঞান মেয়েটা হঠাৎ করে এরকম পাগল হয়ে গেল কেন? কারো কাছে ধরা না পড়লেও আসিফ বুঝতে পারছে, নিরুপমা পাগল হয়ে গেছে। পাগল না হলে একটা মানুষ এই ধরনের ব্যবহার করে না। যা নেই, তা আছে, এই আলোচনায় যুক্তিতর্ক উপস্থাপন করে না। সবচেয়ে বড় কথা, নিরুপমা এমন এমন কিছু কথা বলেছে এ পর্যন্ত, যা ওকে নাড়িয়ে তুলেছে ভেতরে ভেতরে। অসহায়, অসুস্থ বোধ করাচ্ছে। এই কথাগুলো কোনোভাবেই নিরুপমার জানার কথা ছিল না। কোনো প্রমাণ রাখেনি সে। তাহলে কিভাবে? আসিফ অস্থির বোধ করতে লাগল। চোখের সামনে অতীতের এক কালো অধ্যায় ভেসে উঠল, যা অনেক সাধনার পরে ধামাচাপা দিতে সফল হয়েছিল সে। আজ না চাইতেও অতীতের সেসব পাতা উল্টাতে হচ্ছে। কারণ সেই পাতায় এমন কিছু আছে যা বর্তমানের সঙ্গে জড়িত, নিরুপমার সঙ্গে জড়িত। কিন্তু শত ভেবেও কোনো কুল কিনারা বের করতে পারল না সে। চিন্তায় এতটাই ডুবে গেল যে কখন তার পাশের জায়গাটা এসে বসেছে ময়ূখ, আসিফ টের পেল না। যখন গলা খাকারি দিয়ে ময়ূখ ওর দৃষ্টি আকর্ষণ করতে চাইল, আসিফ চমকে উঠল। কলিজা লাফাচ্ছে। ময়ূখ ভড়কে গেল। আসিফ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে।
আপনি? সরি। ময়ূখ ব্যতিব্যস্ত হয়ে বলল। আমি সরি। এভাবে আপনাকে ডাকা উচিত হয়নি। বেশি ভয় পেলেন? উমম, না, একটু আর কি। ওই এমনি ভাবছিলাম কিছু। বুঝতে পারছি। আপনার চোখমুখ দেখে অন্যরকম লাগছে। ইজ এভরিথিং ওকে? আই মিন, আমার জিজ্ঞেস করা যদিও শোভনীয় না বাট তারপরও জানতে চাইব, সবকিছু ঠিক আছে? আসিফ ময়ূখের চোখের দিকে কয়েক সেকেন্ড নির্নিমেষ তাকিয়ে থেকে ঠান্ডা চাটুকু এক চুমুকে গিলে ফেলল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আছে, সব ঠিক আছে, উঠি। আসিফ চপল পায়ে দোকান ছেড়ে বেরিয়ে কয়েক কদম এগিয়ে আবার পেছনে ফিরে তাকালো, বলল, সেদিনের জন্য সরি। আমি না বুঝে আপনার সঙ্গে আমার ওয়াইফের ব্যাপারটা। আচ্ছা সরি ভাই। তারপর তরতর করে চলে গেল। ময়ূখ হতভম্ব হয়ে বসে রইল একা একা। বুঝতে পারল, কিছু একটা গড়বড় হয়েছে। বেশ বর্ষর কিছু, নইলে আসিফ তাকে সরি বলছে। সে এমন লোকই না। নিরুপমা জেগেই ছিল। আসিফ ডুপ্লিকেট চাবি ঘুরিয়ে ঘরে ঢুকতেই নিরুপমা বলল, এত রাতে কোথায় ছিলেন? বেশ ঠান্ডা গলার স্বর। ও আবার আপনি আপনি করে বলা শুরু করেছে। আসিফ নিস্তরঙ্গ গলায় বলল, চা খেতে? কেন? আমাকে বললেই তো আমি বানিয়ে দিতাম। তোমার শরীর ভালো না, তাই বেরিয়েছিলেন সেই বিকেলে, আর ফিরলেন এত রাতে। আসিফ ভ্রু কুঁচকে কঠিন কিছু বাক্য বিনিময় করার কথা ভাবল। এক সময় তার সাথে কথা বলতে ভয় পাওয়া মেয়ে আজ তার কাছে কৈফিয়ত চাইছে। কিন্তু কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে না খেয়েই বিছানায় চলে এলো। নিরুপমা ভাত নিয়ে অপেক্ষা করছিল, আসিফকে খেতে আসতে না দেখে বলল, খাবার কি খেয়ে এসেছেন? আসিফ বিরক্ত হল, কোথা থেকে খেয়ে আসব? তাহলে খাবেন না কেন? পেটে কি? এমনি খাবো না, পেটে আবার কি থাকবে? নিরুপমা গলার স্বর খাদে নামিয়ে বলল, আমি ভাবছি, আপনার পেটে বাবু কিনা। বলেই ফিক করে হেসে উঠল। আসিফ অবাক হল না। আজকে সারাদিনে নিরুপমা যা কাণ্ড কাহিনী দেখিয়েছে, তাতে ওর আর বিশেষ অনুভূতি নেই। অবাক হওয়ারও একটা সীমা থাকে, সেই সীমা অনেক আগেই লঙ্ঘন হয়েছে। নিরুপমা বলল, শুনুন না, আমাদের তো বাবু হবে। হবে না? আমি ওর নাম ঠিক করে রাখছি। ওর নাম কি হবে, জানেন? আসিফ বরফ শীতল গলায় বলল, আমাকে তো বলনি নীরু, আমি কিভাবে জানব? ওহ তাই তো, তোমাকে বলিনি। আচ্ছা এখন বলছি, তুমি মন দিয়ে শোনো। পুণ্য, আমাদের বাবুর নাম হবে পুণ্য। ও ছেলে হোক, মেয়ে হোক, যেটাই হোক, নাম এটাই হবে। বলো নামটা সুন্দর হয়েছে? পছন্দ হয়েছে তোমার? আসিফ কিছু বলতে পারল না, শুধু বিস্ফোরিত চোখে নিরুপমার দিকে তাকিয়ে রইল। পুণ্য, এই নামটা একদিন মায়া রেখেছিল তাদের অনাগত সন্তানের জন্য। যে সন্তান পৃথিবীর আলো দেখতে পারেনি, যে নাম আর কারো জানার কথা নয়। তবু আজ সেই নামের উচ্চারণ হলো নিরুপমার ঠোঁট থেকে। আসিফ অনুভব করে, বুকের মাঝে একটা ছোট কাঁটা চুপচাপ তার শ্বাসরোধ করছে। নিরুপমার ডাকে সম্বিত ফেরে আসিফের। যেন হঠাৎ মেঘে ঢাকা এক বিকেলভর ঝিম ধরা মন একপলকে চমকে ওঠে। এভাবে থেমে গেলে কেন? নিরুপমার কণ্ঠে নরম প্রশ্ন, তবু তাতে মিশে অদৃশ্য কৌতূহল। আসিফ কোনো জবাব না দিয়ে ধীরে ধীরে উঠে বসে। চারপাশে অদ্ভুত এক নীরবতা। দূরে কোথাও একটানা ঝিঝি পোকার আওয়াজ, আর মাঝে মাঝে বাতাসে নড়েচড়ে উঠছে জাম গাছের পাতারা। উঠলে যে, ঘুমাবে না? নিরুপমার কণ্ঠে এবার একটু বেশিই আন্তরিকতা। আসিফ শুধু চোখে ভেসে ওঠা অতীতকে এড়িয়ে যায়। চুপচাপ পায়ে পায়ে হেঁটে চলে যায় বারান্দার দিকে। পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। আকাশে এক ফালি মেঘ হালকা ছায়া ফেলছে চাঁদের গায়ে। মৃদু বাতাসে বারান্দার পর্দা দুলছে ধীরে ধীরে। আসিফ সিগারেট ধরায়। একটার পর একটা ধোয়ার কুণ্ডলি মিলিয়ে যায় নিশুতি রাতে। তখনই ভেতর থেকে ভেসে আসে গুনগুন এক সুর। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়। রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়। নিরুপমার কণ্ঠ, যেন রাত্রির নরম হাওয়ার ভেতর মিশে যাওয়া কোনো মাধুর্য। সেই গানের ভাঁজে হারিয়ে যায় আসিফ। চাঁদের আলোয় তার চোখে পড়ে এক ফোঁটা অদৃশ্য ছায়া। 4 বছর আগের সেই রাতে ফিরে যায় সে। যখন মায়া ছিল, তার মুখে এমনই গুনগুন গান, চারপাশে রজনীগন্ধার সুবাস, আর চাঁদের আলোয় নরম আবছা স্বপ্নের ছায়া। অতীত, পূর্ণিমার রাত, আকাশজোড়া চাঁদের নরম আলো ছড়িয়ে পড়েছে নদীর জলে। বাতাসে হালকা শীতলতা, নৌকা একভাবে ভেসে আছে জলের ওপর, যেন থমকে যাওয়া এক মুহূর্ত। চারদিক নীরব, মাঝে মাঝে দূরের পাখির ডাক ভেসে আসছে। মায়া বসে আছে নৌকার পাটাতনে, পা দুলিয়ে জলে ছুঁই ছুঁই করছে। পরনে সাদা নীল ছাপার শাড়ি, চুল খুলে রেখেছে পিঠ জুড়ে। মাথা হালকা কাত করে গান ধরেছে গুনগুন করে। গলায় তার অদ্ভুত এক সুর,
এমনকি বাতাসও যেন থেমে শুনছে সেই সুরের মাধুর্য। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় আমার নিঃশ্বাস থেমে আসে হঠাৎ করে। চাঁদ হাসে জোছনায়, তুমি চেয়ে দেখো। আমার চোখে নেমে আসে কুয়াশা ঝরে। তুমি কিছু বলো না, আমি কিছু বলবো না। শুধু ভালোবেসে যাব ধীরে ধীরে। মায়ার এই এক বৈশিষ্ট্য। চেনা গানের যেকোনো এক লাইন গেয়েই নিজের মতো করে কিছু লাইন গুছিয়ে সুরে মিশিয়ে গানের রচনা করতে পারে মুহূর্তে। আসিফ একটুও অবাক হলো না। বরং ওর গলার সুরের ভাঁজে হারিয়ে যায়। একটু দূরে বসে সে সিগারেট ধরিয়েছে। আলো আধারিতে চুলগুলো এলোমেলো, চোখে এক ধরনের স্থিরতা। নিচে নদীর জলে জোছনার প্রতিফলন, ওপরে আকাশজুড়ে গাঢ় নীরব অন্ধকার, আর পাশে বসে আছে রূপবতী এক কন্যা, যার কণ্ঠে এমন মোহময় সুর। সব মিলিয়ে মুহূর্তটা যেন বাস্তব নয়, কোনো পুরনো কবিতার পাতায় লেখা এক স্বপ্ন। আসিফের শরীর কেমন ঝিমঝিম করে ওঠে, বুকের ভেতর হালকা কাঁপুনি। চোখ ফেরাতে পারে না মায়ার থেকে। গান থামিয়ে হেসে ফেলে মায়া। এভাবে তাকিয়ে আছিস কেন? আসিফ চমকে ওঠে। তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলে, তুই কি জানিস, তোকে এই মুহূর্তে ঠিক কি রকম লাগছে? কি রকম? মায়ার কণ্ঠে শিশুসুলভ কৌতূহল। চাঁদের আলোয় নেমে আসা কোনো জলপরীর মতো। এই নদীটা, এই রাতটা, এমনকি এই সিগারেটটাও তোকে ছাড়া আজ অর্থহীন। মায়া চোখ পাকায়। এইসব ছ্যাদা কথা কবে থেকে শিখলি? তারপর গালভরা হাসি ছুড়ে বলল, ভালোই পটানোর কায়দা জানিস দেখছি। আসিফ হেসে বলে, তোকে পটাতে হবে? তুই তো এমনিই আমার, সেই প্রথম দিন থেকেই। মায়া চোখ নামিয়ে ফেলে, গালে হালকা লাল আভা। তারপর আসিফের দিকে তাকিয়ে বলে, সব কথা এভাবে বলিস না। মনে হয় আমি খুব নরম হয়ে যাচ্ছি। আসিফ মৃদু হেসে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, তাই তো চাই, তুই আমার কাছে নরম থাকিস। কারণ আমি তোকে আগলে রাখতে চাই, এই চাঁদনি রাতের মতো। নদী তখনও বয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু তাদের চারপাশের সময় থেমে গেছে। চাঁদের আলোয় দুজন মানুষ, দুটি হৃদয়, আর কিছু অনুচ্চারিত স্বপ্ন, যা কেবল তারা দুজনই বুঝতে পারে। আন্ডারস্কোর আষাঢ়ের সন্ধ্যা। আকাশে তখন অন্ধকার মেঘের ছায়া, সারা পৃথিবী জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি। হঠাৎ করেই ঝেঁপে নেমেছে। চারদিকে জল আর কুয়াশার ঘূর্ণি, আর তার ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটছে আসিফ আর মায়া। দুজনে রওনা হয়েছিল ফিরবার উদ্দেশ্যে, কিন্তু প্রকৃতির খেয়ালে সব ভেস্তে। রাস্তাঘাট একরকম ফাঁকা। দূরের গাছগুলো বাতাসে কাঁপছে, কোথাও কোথাও বিদ্যুৎ চমকে উঠছে আকাশ চিরে। এই ওই দিকটায় একটা দোকান দেখছি। চল, ছাউনিটার নিচে দাঁড়াই। মায়া বৃষ্টির মাঝে হুড়োহুড়ি করে আসিফকে টানতে টানতে নিয়ে এলো একটা বন্ধ চায়ের দোকানের সামনে। দোকানের টিনের চালায় বৃষ্টির টুপটাপ শব্দ, যেন হারমোনিয়ামের চাবিতে আঙুলের মৃদু চাপ। আসিফ চোখ পাকিয়ে বলল, তুই পুরো ভিজে গেছিস। জামাকাপড় লেপ্টে গেছে শরীরে। ঠান্ডা লাগবে। মায়া হেসে কাঁপতে কাঁপতে বলল, তাই তো হোক। বর্ষা মানেই তো ভিজে যাওয়া, ঠান্ডা লাগা আর গায়ে কাঁপুনি ওঠা। তোর মুখ দেখে তো মনে হচ্ছে কেউ জোর করে তোকে নদীতে নামিয়ে দিয়েছে। আসিফ একটু রাগ দেখিয়ে বলল, তোকে বলেছিলাম না, ছাতা নিস। এখন সঙ্গের মতো দাঁড়িয়ে থাক। পরে ঠান্ডায় কাঁপলে আমায় গাল দিবি না। মায়া ভাঁজ করে ঠোঁট গোল করে ভেঙচি কাটে। তুই কেমন নায়ক রে? নায়ক হলে এতক্ষণে আমায় জড়িয়ে ধরতিস, নিজের শার্ট খুলে গায়ে দিয়ে দিতি। হিরোইন ভিজলে নায়ক তো হিরো হয়ে ওঠে। আসিফ ভ্রু কুঁচকে বলল, আমার ঠেকা পড়ে নাই। তোর গায়ে শার্ট দেই আর আমি ঠান্ডা লেগে নিউমোনিয়ায় মরি? আমি অত আবেগী নায়ক না হু। মায়া হাসতে হাসতে বলল, তুই না একেবারে কাঠখোট্টা রোম্যান্সহীন প্রাণী। আসিফ চোখ সরিয়ে চুপ করে দাঁড়ায় কয়েক মুহূর্ত। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। মায়ার ভেজা গায়ে কাঁপুনি, চুল ভিজে গাল পেরিয়ে ঘাড় ছুঁয়ে জামার পেছনে নেমে গেছে। চোখে তার জল আর কৌতুকের মিশ্র ভাব। আসিফ হঠাৎই এক হাতে ওকে কাছে টেনে আনল। হা করে তাকিয়ে থাকে মায়া, কাঁপন থেমে যায় যেন মুহূর্তে। তুই তো বলেছিলি, নায়ক হওয়া শিখিনি। এখন একটু রিহার্সাল দিচ্ছি। মায়ার চোখে তখন ধরা পড়ে অন্যরকম এক চাহনি, একটু লাজুক, একটু অবাক, আর অনেকখানি অনুভব। ওরা দুজন কাছাকাছি দাঁড়িয়ে, গায়ের মাঝে এখন কেবল জামার ভেজা স্তর। শরীরের প্রতিটি কণিকা যেন আর একে অপরকে আলাদা করে অনুভব করতে পারছে না। হঠাৎ করেই সমস্ত শব্দ যেন স্তব্ধ, শুধু বৃষ্টি পড়ছে, একটানা, ক্লান্তিহীন। মায়া ধীরে বলে, তুই জানিস, তোর বুকটা একদম দেয়ালের মতো। কিন্তু এখন মনে হচ্ছে এই দেয়ালে ঠেকেই সবচেয়ে নিরাপদ আমি। আসিফের কণ্ঠ ঘন, নিচু। আর তোর গায়ের গন্ধ। ভেজা চুলের ভেতর কেমন জানি একটা জাদু আছে। মাথা ঘোরায়।
ওদের নিঃশ্বাস গায়ে গায়ে লাগছে। মায়া চোখ বন্ধ করে আসিফের বুকের ওপর মাথা রাখে। একটা হালকা বিদ্যুৎ চমকে ওঠে দূরের আকাশে। তারপর পাতাল চেরা বজ্রধ্বনি। দুজনেই কেঁপে ওঠে, কিন্তু আলাদা হয়ে নয়, বরং আরও কাছাকাছি। আসিফ ফিসফিসিয়ে বলে, চল, একটু পেছনে যাই। এখানে সামনে থেকে কেউ দেখলে কথা ছড়াবে। মায়া খিলখিল করে হাসে। তুই তো এমনিতেই গল্পের ভিলেন। কেউ দেখলে বলবে, রেইন ড্যান্স করতে গিয়ে চা দোকানের পেছনে পালিয়ে গেছে। হেসে হেসেই দুজন দোকানের পেছনে যায়। ওখানে তুলনামূলকভাবে অন্ধকার আর অনেকটাই ঢেকে রাখা। চারপাশে কেবল বৃষ্টি আর আকাশের তাণ্ডব। পেছনের টিনের ছাউনিতে বৃষ্টির শব্দ এত তীব্র যে ওদের নিঃশ্বাস, হাসি, আর কথাগুলো শুধু তাদের মাঝেই আটকে থাকে। আসিফ মায়াকে দেয়ালে ঠেসে ধরে। তার চোখে ধরা পড়ে এক নিঃশব্দ তীব্রতা। মায়ার ভেজা চুলগুলো আঙুলে পেঁচিয়ে সে বলে, তুই জানিস, এই রকম বৃষ্টিতে তোকে না ছুঁয়ে থাকা অসম্ভব। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি মানুষ, দেবতা না। ওর কণ্ঠস্বর গাঢ়, বেশ গাঢ়। যেন নিষিদ্ধ কিছুর ইঙ্গিত। মায়ার হৃদযন্ত্র ধরাস ধরাস করে কাঁপছে। তার চোখে জল, তবু ঠোঁটে হাসি। সে বলল, আজ কিছু বলিস না, আজ কেবল থাকুক এই বর্ষণ, এই নরম অন্ধকার আর তোর উষ্ণতা। তাদের ঠোঁট একসঙ্গে আসে, ধীরে, সাবধানে, যেন দুটো নদী, একটা উত্তাল, একটা শান্ত, এক মুহূর্তে মিশে গেল। স্পর্শ থেকে শুরু করে নিঃশ্বাস পর্যন্ত ওরা দুজন এক হয়ে যায়। বৃষ্টি তখনও পড়ছে, তীব্র, নিরবচ্ছিন্ন, ঘন। কিন্তু সেই ছাউনির নিচে, দোকানের পেছনের অন্ধকার কোণে, দুটো দেহ থেকে জন্ম নিচ্ছে একটাই আত্মা। একটা মুহূর্ত যা সময়ের ধারা থেকে ছিঁড়ে এনে বুকের গভীরে চিরকালের জন্য রেখে দেওয়া যায়। একটা স্মৃতি যা কোনোদিন হারানোর নয়। আর আকাশে তখন বিদ্যুৎ হাসে। নেমে আসে এক চিলতে ঠান্ডা আলো, সেই ছুঁয়ে থাকা দেহের ওপর, যেখানে ভালোবাসা আর শরীরের ভাষা একসঙ্গে বৃষ্টি ভেজা পৃথিবীকে স্পর্শ করে। আন্ডারস্কোর সুখ আসলে একা আসে না কখনো, তার হাত ধরে কষ্ট চুপি চুপি ঢুকে পড়ে হৃদয়ের আঙিনায়। একদিকে রোদ ঝলমল হেসে ওঠে, অন্যদিকে জমে ওঠে বিষাদের মেঘ। জীবন ঠিক এমনই, যেখানে হাসি ফোটে, সেখানেই কান্নার ছায়াও দীর্ঘ হয়। আর আমরা, মানুষ, দাঁড়িয়ে থাকি মাঝখানে, দু পাশেই হাত ছুঁয়ে থাকা সত্যের মতো। আষাঢ়ের মেঘে ঢাকা এক বিকেল। চারদিক নরম আলোয় মগ্ন, আকাশের রং ধূসর, যেন ভিজে যাওয়া কাগজের মতো ফ্যাকাশে। গাছেদের পাতা বৃষ্টির ধুলোতে চকচক করছে, মাঠের কচি ঘাসে জমে আছে আধা ভেজা রৌদ্র। দূরের একটা গোলাপি কমলা আভা মিলিয়ে যাচ্ছে দিগন্তের কোণে। আসিফ মাঠের শেষ প্রান্তের সেই পুরনো ছায়া ফেলা আমগাছটার নিচে দাঁড়িয়ে আছে। পকেট থেকে ফোন বের করে বারবার সময় দেখে নিচ্ছে। ঘড়ির কাঁটা যেন আজকে থমকে গেছে। আজ মায়া দেরি হচ্ছে, যা কখনোই হয় না। প্রায় 1 ঘন্টার অপেক্ষার পর, দূরের গলিপথ দিয়ে ধীরে ধীরে হেঁটে আসতে দেখা যায় মায়াকে। আসিফের বুক ধুকপুকিয়ে ওঠে। মেয়েটা আজ যেন অন্য কেউ, চোখ দুটো শুকনো নদীর মতো, মুখটা বিবর্ণ, ঠোঁট ফাটাচ্ছে মৌনতা। চোখের চারপাশে যেন আধারের কালি মেখে এসেছে, ক্লান্তি আর কান্নার ছাপ মিশে আছে এক অপূর্ব বিষণ্ণতায়। আসিফ ছুটে আসে তার কাছে। মায়া, কি হয়েছে, এই রকম দেখাচ্ছে কেন তোকে? কোনো উত্তর দেয় না মায়া। চুপ করে তাকিয়ে থাকে দূরে কোথাও। বাতাস কানে এসে কেঁপে যায়, এক টুকরো শুকনো পাতা উড়ে এসে পড়ে পায়ের কাছটায়। আসিফ আবার বলল, তুই কিছু বলছিস না কেন? কাঁদলি নাকি? আমার দিকে তাকাচ্ছিস না কেন? বাসায় কিছু হয়েছে? অবশেষে হঠাৎই ফেটে পড়ে মায়া। গলা ছেড়ে কাঁদে, হাউমাউ করে। হেঁচকি উঠে আসে, চোখের জল বৃষ্টির মতো ঝরে পড়ে। তার ব্যাগের চেইন টেনে খুলে বের করে আনে অনাকাঙ্ক্ষিত জিনিসটা। হাতে চেপে ধরা এক ছোট্ট, সাদা রঙের প্রেগন্যান্সি কিট। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুটি লাল দাগ। অস্বীকার করার উপায় নেই, নির্ভুল উত্তর, নিঃশব্দ ঘোষণা। আসিফ স্তব্ধ। পুরো দেহ তার নিথর হয়ে আসে, চোখ দুটো থমকে পড়ে কিটের উপর, তারপর ধীরে ধীরে উঠে যায় মায়ার মুখে। যেন সময় জমে গেছে এই একটা মুহূর্তে। মায়া ফিসফিস করে বলল, আমি পারবো না আসিফ। আমি পারবো না ওকে শেষ করতে। এটা আমাদের ভালোবাসার প্রথম ফুল। আমি ওকে চাই। আমি ওকে এই পৃথিবীতে আনতে চাই। তার গলার স্বর যেন কুয়াশার মধ্যে হারিয়ে যায়। মুখ নিচু, চোখে টলমল জল। ঘাসের ডগায় বৃষ্টির ফোঁটার মতো অস্থির, অথচ স্পষ্ট। আসিফ কিছুই বলতে পারল না। ঠোঁট কাঁপছে তার কিন্তু শব্দ বেরোয় না। চোখে ফ্যালফ্যাল দৃষ্টি নিয়ে সে তাকিয়ে থাকে মায়ার দিকে।
এমনভাবে যেন তার সামনে এক অনন্ত দায়িত্ব দাঁড়িয়ে, যার ওজন সে বুঝতে পারছে, কিন্তু বহন করতে প্রস্তুত নয়। চারপাশে শুধু বাতাস, মাটির গন্ধ, পাখিরা নিশ্চুপ। আর এই দুই মানুষের মধ্যকার এক কঠিন সত্য, যেটা পাল্টে দিতে চলেছে তাদের সমস্ত ভবিষ্যৎ। বর্তমান পাখির তীক্ষ্ণ চিচি শব্দের মতো করে বেলটা বেজে ওঠে। আসিফের স্মৃতিচারণ থমকে যায়। সে ছিটকে ফিরে আসে বাস্তবে। ধরমরিয়ে ওঠে বুকের মাঝখানটায়। তড়িঘড়ি বেডরুমে এসে দেখে নিরুপমা গভীর ঘুমে তলিয়ে আছে। নিরুপমার ঘুম সুন্দর, এলোমেলো নয় বরং বেশ গোছানো। সেদিকে একনজর তাকিয়ে দেয়াল ঘড়িটায় সময় দেখে নেয় সে। 2টা 10, এত সময় কেটে গেছে। কিন্তু এত রাতে কে এসেছে? আসিফের কেন যেন ভয় ভয় করছে। কিসের ভয়, বুঝতে পারছে না সে। একবার ভাবল, নিরুপমাকে ডেকে তুলবে। কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত বদলে নিজেই এগিয়ে চলল দরজার দিকে। ফাঁকা ঢোক গিলে বুকের তৃষ্ণা কমানোর ব্যর্থ চেষ্টা করল সে। আই গ্লাস দিয়ে দেখে নিল, কিন্তু উজ্জ্বল করিডোর ফাঁকা। কেউ তো নেই। আসিফ হালকা হাতে দরজার নব ঘোরালো। প্রথমে এক চোখ, তারপর পুরো মাথাটা দিয়ে উকি দিল বাইরে। না, কেউ নেই। তার মনের ভুল, নইলে এত রাতে কে আসবে বেল বাজাতে? আসিফ নির্ভার হল। দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই চোখ চলে গেল পাপোশের উপরে। একটা কাগজের পাতা ফেলে রাখা। সঙ্গে সঙ্গে ভ্রু যুগল কুঁচকে এলো ওর। নিচু হয়ে প্রায় থাবা রে কাগজটি নিজের হাতে নিয়ে দরজা আটকে দিয়ে দৌড়ে বেডরুমে চলে এলো সে। হাঁপড়ের মতো উঠছে নামছে বুক। কপালে ঘাম ফোটা, অথচ এসি চলছে। এত ভয় পাচ্ছে কেন সে? কাকে ভয় করছে? নিরুপমাকে নাকি এমন কাউকে যার কাছে আসিফ দোষী? ঘরের লাইট জ্বালিয়ে বিছানার উপর ধরাশায়ী ব্যক্তির মতো ধপ করে বসে পড়ল আসিফ। শরীরে আর এক ফোঁটা শক্তি নেই নতুন করে কোনো উত্তেজনা গ্রহণ করার। তবু বেশ আতঙ্কেই কাগজের পাতাটি মেলে চোখের সামনে ধরল। বেশ পরিপাটি গোছানো হাতের লেখা। গোটা গোটা অক্ষরে একটিমাত্র বাক্য তাতে। আমি বলেছিলাম, আমি তোমায় কখনো ক্ষমা করব না। অবশেষে আজ অনেকদিন পর বাড়ির গণ্ডি পেরিয়ে বাইরে বেরিয়েছে নিরুপমা। না, আজ কোনো সংস্থা, কোনো সামাজিক দায়বদ্ধতা, কিংবা কারো ডাক নেই, আজ সে বেরিয়েছে শুধুই নিজের জন্য। হঠাৎ করেই মনে হলো, অনেকদিন নিজেকে নিয়ে ভাবা হয়নি। তাই এই হঠাৎ বেরিয়ে পড়া, একটুখানি নিজের সঙ্গে নিজের বোঝাপড়ার জন্য বোধ হয়। জুন মাসের শেষ দিক। আকাশে ছায়াঘেরা মেঘ। গরমের মধ্যে হঠাৎ পাওয়া মৃদু বাতাস যেন প্রকৃতির তরফ থেকে এক চিলতে উপহার। চারপাশে একটা শীতলতা ছড়িয়ে আছে। পাখিদের ডাক, দূরের রাস্তায় গাড়ির মৃদু শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম মায়াময় পরিবেশ। এলাকাটা অভিজাত বলা চলে। পরিচ্ছন্ন রাস্তা, একের পর এক গাছের সারি, সুশৃঙ্খল ঘরবাড়ি, সবকিছুতেই একরকম শান্ত সৌন্দর্য। এই এলাকায় একটা ছোট পার্ক আছে। বিশেষ কিছু না, তবে স্থানীয়দের কাছে খুব আপন। এখানে সকাল বিকেল মানুষের আনাগোনা লেগেই থাকে। ছোটরা দৌড়ঝাঁপ করে, বড়রা ব্যায়াম করে, কেউ কেউ হাঁটতে আসে, আবার অনেকে আসে শুধুই নিঃশব্দে বসে থাকতে। নিরুপমা গিয়ে বসল এক কোণে, একটা বটগাছের ছায়ায় রাখা বেঞ্চে। চোখের সামনে এক রঙিন জগৎ। একটু দূরে এক বয়স্ক মানুষ, মাথা ভর্তি সাদা চুল, ধীরে ধীরে হাঁটছেন হাতে একটা লাঠি নিয়ে। হাঁটুর বাঁকে ব্যথা আছে বোঝা যায়, তবুও চলার চেষ্টায় ঘাটতি নেই। আরেক পাশে এক তরুণী, নববিবাহিতা বলে মনে হয়, বাচ্চাকে কোলে নিয়ে নরম গলায় কিছু বলছে, শিশুটি মুচকি হাসছে। একদম সামনের কোনায় একটা কিশোরী, হেডফোন কানে দিয়ে, ডায়েরিতে কিছু লিখছে, হয়তো কবিতা। আর ঠিক বাদিকে এক প্রৌঢ়, চোখে মোটা ফ্রেমের চশমা, খোলা বইয়ের পাতা উল্টাচ্ছেন ধীরে ধীরে। চারপাশের দৃশ্য যেন এক একটা জীবনের গল্প হয়ে নিরুপমার চোখে ধরা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই পাশে কারো বসার উপস্থিতি টের পেল সে। মুখ ঘুরিয়ে দেখল, ময়ূখ। অবাক হলো না একটুও, বিস্ময় ভাব নেই চোখে মুখে, শুধুই ঠোঁটের কোণে টানা একটুখানি হাসি, যেন সে জেনে শুনে ময়ূখের অপেক্ষাতেই বসেছিল। ময়ূখের মুখেও একচিলতে আশ্চর্যের ছায়া পড়ল। এত স্বাভাবিক রূপ, এর আগে দেখা হয়নি মেয়েটির। নিরুপমা শান্ত হেসে বলল, আপনি এখানে? ময়ূখও পাল্টা হাসবার চেষ্টা করল। আপনি এখানে? আমাকে কপি করছেন? আমাকে কপি করছেন? নিরুপমা ময়ূখের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল। ঠোঁটের হাসি দীর্ঘ হয়। একটু অদূরে ছোট্ট একটা মেয়ে হাতে বেলি ফুলের মালা নিয়ে ঘুরছে। সেদিকে তাকিয়ে থেকে নিরুপমা বলল, আপনি তো খুব জ্ঞানী। আমার একটা জবাব দিন তো, জীবন আসলে কি? ময়ূখ বলল, আমি জ্ঞানী? এই ডাহা মিথ্যে কথাটা কে বলল আপনাকে? কেন, আপনি না সবসময় সবজান্তার ভাব ধরে থাকেন? যা বলবো,
তাতেই আপনার জ্ঞানী জ্ঞানী উপদেশ। টিটকারি করছেন? ও মা, না, একদম না। সত্যটা বলছি। আচ্ছা এবার বলুন তো, জীবন ব্যাপারটা কি? ময়ূখ ক্ষণকাল চুপ করে থাকে। আজ নিরুপমা অবাক বোধ না করলেও সে করছে। বেশ বিস্মিত হচ্ছে। বরাবরই আলাভোলা সরল মেয়ে মনে করা নিরুপমার চোখে মুখে আজ অচেনা এক ছায়া। ময়ূখ ধীর কণ্ঠে বলল, জানা নেই। নিরুপমা মুচকি হাসল। ফোঁস করে একটা নিঃশ্বাস বাতাসে মিশিয়ে দিয়ে বলতে লাগল, এক একজন এক একভাবে জীবন কাটায়। কারো কাছে জীবন মানে দায়িত্ব, কারো কাছে আনন্দ, কারো কাছে যুদ্ধ, আবার কারো কাছে শুধুই বেঁচে থাকা। কিন্তু আমি ভাবছি, আসলে কি আমরা জীবনের আসল মানে বুঝি? আপনি কি মনে করেন? ময়ূখ প্রশ্ন করল। আমি মনে করি, জীবন একটা চ্যালেঞ্জ। সব সময় শুধু পাওয়ার দৌড়ে ছুটে চলা নয়। বরং জীবন মানে নিজেকে বোঝা, নিজের ভেতরটা চিনে নেওয়া। তাহলে মানুষ কেন কখনোই সন্তুষ্ট হতে পারে না? কারণ, আমরা চাহিদার পেছনে ছুটি, প্রয়োজনের নয়। সুখ কোথায় খুঁজি জানেন? বাইরে। অথচ সেটা আমাদের ভেতরেই থাকে। কিন্তু আমরা তাকাতেই ভুলে যাই। এক জীবনেই সব চাওয়া কি পূর্ণ হয়? না, কখনো না। কারণ চাওয়া অসীম। পূর্ণতা একটা অনুভূতি, বাস্তব নয়। কিন্তু যে মানুষ স্বস্তি খুঁজে নেয় ছোট ছোট মুহূর্তে, সেই বোধ হয় আসল পূর্ণতা খুঁজে পায়। ময়ূখ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে নিরুপমাকে দেখে নতুন একটা প্রশ্ন জেগে উঠল। দ্বিধা করলেও শেষমেশ জানতে চাইল, আপনি কেমন কথা বলছেন আজ? আপনার ভেতর যেন এক নতুন নিরুপমাকে দেখছি। কিছু হয়েছে? নিরুপমা হেসে বলল, হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি হয়েছে বোঝা। জীবনের কিছু না পাওয়াও যে একরকম পাওয়া, এটা বুঝেছি। বাতাসের ঘ্রাণে আজ কেমন যেন এক শান্তির ছোঁয়া আছে। নিরুপমার চোখে আলো, মুখে গভীরতা। আর ময়ূখ একেবারে চুপ করে গেছে। মনে হচ্ছে, এই মেয়েটাকে যেন নতুন করে চিনতে হবে তাকে। সম্পূর্ণ নতুন রূপে। এই পার্কের বিকেলটা যেন হয়ে রইল এক আবিষ্কারের সময়। একজন দিশেহারা মনের মানুষ নিজেকে খুঁজে পেল, আর আরেকজন চমকে গিয়ে তাকিয়ে রইল নতুন নিরুপমার দিকে। আসিফ ইজি চেয়ারে বসে আছে। বাহিরে বৃষ্টি থেমেছে ঠিকই, কিন্তু তার ভেতরের ঝড় থামার কোনো নামগন্ধ নেই। নিরুপমার আচরণ হঠাৎ এমন বদলে গেল কেন? এতটা খোলামেলা, এতটা আঘাত হানা স্পষ্ট কথা। ও তো এমন ছিল না। যে অতীতকে আসিফ মাটিচাপা দিয়ে রেখেছিল এতদিন, আজ সেই অতীতকেই টেনে বের করে আনছে নিরুপমা। হাজি হোটেলের বিরিয়ানিতে ঘুমের ওষুধ মেশানো হয়, এই কথা নিরুপমা জানল কিভাবে? কে বলেছে ওকে? আসিফ চোখ বন্ধ করে নিল। মস্তিষ্কের ঝড় সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ছে তার জন্যে। সেই সঙ্গে ভেসে উঠছে অতীতের আরও কিছু দৃশ্যপট, যা মনে করতে চায় না সে। তবু মনে করতে হয়। চাইলেও অতীতের কোনো স্মৃতিই একেবারে ডিলিট করা যায় না। অতীত হানা দেবেই। বারবার, আবার। অতীত। তখন মায়ার গর্ভে 3 মাসের সন্তান। প্রথম দিকে কিছু না বোঝা গেলেও এখন শরীরেই বলছে, সে মা হতে চলেছে। কিন্তু আনন্দের বদলে তার বুকের ভেতর জমে উঠেছে ভয়। প্রতিটা দিন একটা অনিশ্চয়তার, একটা লুকোচুরির। মায়া হাঁটুতে মুখ গুজে বসে রয়েছে চুপচাপ। ঘর অন্ধকার করে রাখা। আজকাল আলো একেবারেই সহ্য হয় না। সহ্য হয় না হাসি, আনন্দ। কেউ পাশে বসে কথা বললেও ডিরেক্ট মাথায় গিয়ে ধরে। মায়া বোঝে, ডিপ্রেশন থেকে এইসব হচ্ছে। কিন্তু কি করবে সে? আসিফ ওকে কথা দিয়েছে, আর একটু সময় দে। আমি সব ঠিক করে ফেলবো। বাড়িতে বলবো, তারপর বিয়ে। তাই মায়া অপেক্ষা করছে। এছাড়া আর কোনো উপায় ওর জানা নেই। কিন্তু প্রতিবার যখন ও দেখা করতে চায়, আসিফ নতুন নতুন বাহানা বের করে আজকাল। আজ আমার ক্লাস আছে। আজ আব্বা বাসায় থাকবে। আজ খারাপ লাগছে, পরে দেখা করি। এসবের পেছনে এক নামহীন দূরত্ব, এক ঠান্ডা শীতলতা মায়া টের পায়। সেদিন দুপুরে ভাবি মজা করে বললেন, এই মায়া, কি রে পেট মোটা হয়ে যাচ্ছে কেন? বাবু টাবু লুকিয়ে রাখছিস নাকি? মায়া হেসে উড়িয়ে দিল কথাটা, কিন্তু ভিতরে ভিতরে যেন হিম হয়ে জমে গেল সবকিছু। আর কতদিন ধামাচাপা দিয়ে রাখবে সবকিছু? আর কত লুকিয়ে চড়িয়ে বাথরুমে দৌড়বে বমি করতে? এই যে ভেঙেচুরে আসা শরীরটা, এই যে না খেতে খেতে শরীর শুকিয়ে যাওয়া, রাতে ঘুম না হওয়া, এই অস্থিরতা, সবটা চোখে পড়বে সবার। আর তখন, কি হবে তখন? কি করে সামনে দাঁড়াবে এতগুলি মানুষের? ভাইয়া তো পাগল হয়ে যাবে। এত আদরের ছোট বোন সে। তারপর একদিন হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিয়ে নিল সে। আর না, বেশ অনেক লুকোচুরি চলল এতদিন। আসিফের বাহানা, অজুহাত এখন পাহাড় হয়ে ওর বুকে চেপে বসেছে। এবার অনেক হলো, আজ সব জেনে বুঝে,
পরিণতি মাথায় নিয়ে ও রওনা হলো আসিফের বাসার উদ্দেশ্যে। বিকেল তখন। এক অদ্ভুত রোদ ছিল, কিন্তু বাতাসে গুমোট ভাব। আসিফের বাড়ির সদর দরজা খোলা ছিল। মায়ার বুক ধুকপুক করছে, তবু সাহস করে ঢুকে পড়ল। ঢুকতেই সামনে পড়ল আসিফের মা। তিনি চমকে উঠলেন মায়াকে দেখে। চেনেন মেয়েটিকে, তবুও এভাবে একা আসা, ঘর সংসারের রক্ষণশীল নিয়মে খানিকটা দৃষ্টিকটু। আরে, মায়া তুমি? জি, আন্টি। আসিফ আছে? মায়ার গলা কাঁপছে, চোখের পানি টলমল, কপালে ঈষৎ ঘাম ফোটা। ভদ্রমহিলা বুঝলেন, বেশ বড় কোনো গণ্ডগোল হয়েছে। তন্মধ্যে ভেতর থেকে আসিফের বাবা বেরিয়ে এলেন। তিনি মায়াকে চেনেন না। ছেলে যে বাইরে রঙ্গলীলা করে বেড়াচ্ছে, এইসব তার ধারণার বাইরে। তিনি অদ্ভুত চোখে মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? আসিফের মা তৎক্ষণাৎ জবাবে বললেন, ও আসিফের বন্ধু, ভার্সিটির। হঠাৎ এসেছে। যাও, ভিতরে যাও। মায়ার মাথা নিচু, চোখে তীব্র যন্ত্রণার ঝাঁজ। দ্রুত পায়ে এগিয়ে যায় আসিফের ঘরের দিকে। ঘরের দরজা ভেজানো ছিল। আসিফ বিছানায় আধশোয়া, চোখে মোবাইল। মায়া ঢুকে সজোরে দরজাটা আটকে দিল। আসিফ চমকে উঠল। তুই এখানে? হ্যাঁ, আমি এসেছি। কারণ তুই পালিয়ে যাচ্ছিস। আমি এখন আর ঘরে থাকতে পারছি না। আমার শরীরে একটা প্রাণ বেড়ে উঠছে, আর তুই কেবলই দেরি করে চলেছিস। আসিফ উঠে দাঁড়ালো। একটু ধৈর্য ধরে বলল, মায়া, আমি তোকে বলেছি সময় দে। মায়া থামিয়ে দিল, চোখে জল টলমল করছে। সময়? আমার শরীরটা এখন সময় নিচ্ছে না আসিফ। আমার পেটটা এখন চাপা দেওয়া যাচ্ছে না। ভাবি প্রশ্ন করছে, প্রতিবেশীরা তাকাচ্ছে। আর তুই তোর মা বাবাকে বলতেই পারিস না? এক মুহূর্তের নিস্তব্ধতা। আসিফ জানে, বাইরে মা বাবা আছে। জানে এই দৃশ্য যদি কেউ দেখে ফেলে। তবু এই মুহূর্তে সে অসহায়। মায়া ওর দিকে এগিয়ে এলো। চোখে ক্রোধ, সেই সাথে অভিমান। তুই কি আমাকে ফেলে দিবি আসিফ? এই সন্তানটা তোকে না জানিয়ে হয়নি। তুই তো স্বপ্ন দেখিয়েছিলি আমাকে। স্বপ্ন দেখিয়ে এখন পিছিয়ে যাচ্ছিস? আসিফের ঠোঁট কাঁপে। সে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। মায়া এবার ফিসফিস করে বলল, তুই ভয় পাচ্ছিস না আমার ভেতরের এই ছোট্ট প্রাণটার অভিশাপ যদি তোকে ছুঁয়ে যায় কোনোদিন? নিস্তব্ধ সবকিছু, শুধু পাখা ঘোড়ার ঘটর ঘটর আওয়াজটা মৃদু শোনা যায়। আসিফের চোখে ধরা পড়ে অপরাধবোধ, কিন্তু তার চেয়েও বেশি ভয়। ভয়, সংসার ভাঙা সত্যের। ভয়, সমাজের কণ্ঠস্বরের। সেই সাথে যুক্ত হয় আরও একটি চিন্তা। তার স্বপ্নের প্ল্যাটফর্মে ইন্টার্নি হিসেবে যোগ দেওয়ার একটি সুযোগ পেয়েছে সে। এক চোখে মায়া, আরেক চোখে মোবাইলে আসা ইমেইল। কোনটা বেছে নেবে সে? আসিফের এক মুহূর্ত লাগলো বেছে নিতে। হ্যাঁ, যখন মানুষের কাছে নিজের স্বার্থ বড় হয় তখন আশেপাশের সব সম্পর্ক ছোট হয়ে দাঁড়ায়। হোক সেটা একটি মানব জীবন। আসিফ ঠান্ডা মাথায় চিন্তা করে। হ্যাঁ, এই সম্পর্কটা আর আগের জায়গায় নেই। আর তার জীবনের বড় বাধা এখন মায়া নয়, মায়ার গর্ভে বেড়ে ওঠা সেই অনাকাঙ্ক্ষিত প্রাণ। এই সন্তান না থাকলে হয়তো সব ঠিক ছিল। কোনো জোর, কোনো চাপ, কোনো কান্না, কোনো বিয়ে করতেই হবে বলার দাবি থাকতো না। সে ক্যারিয়ার গড়ত, রাজনীতি, পড়াশোনা, নেতৃত্ব, সব একসাথে সামলে দিত। কিন্তু এখন, এই সন্তান, যেন এক ভারী শিকল হয়ে পায়ে পেঁচিয়ে ধরেছে তাকে। তাই আসিফ সিদ্ধান্ত নিল, এই সন্তানটা আর থাকবে না। কিন্তু মায়া রাজি হবে না কিছুতেই। তবু সিদ্ধান্ত নিল, ভালোবাসার মোড়কে সেই নিষ্ঠুরতা ঢেকে দেবে। মায়াকে ঘুরতে নিয়ে যাবে, স্নেহে মুড়িয়ে রেখে দেবে এক বিশ্বাসঘাতকতার গভীর খাদে। আন্ডারস্কোর রোববারের নিস্তেজ বিকেল। আসিফ খুব আপন করে বলল, চল, আজ তোকে একটু দূরে নিয়ে যাই। নদীর পাশে, তোর ভালো লাগবে। মায়ার চোখ জ্বলজ্বল করে উঠল। কতদিন পর আসিফ পুরনো আসিফের মতো করে আচরণ করল। তবে কি সব ঠিক হয়ে গেছে? খুশি মায়ার মনে ধরে না। সে প্রস্তুত হল। সাদামাটা একটা সালোয়ার কামিজ, খোপা করা চুল, পেটে হাত বুলিয়ে নিজেকে আয়নায় দেখল। একটা মা, ভবিষ্যতের আশায় ভরা এক অনাগত মা, আজ আনন্দে বুক ভরিয়ে নদীর পাড়ে যাবে। নদীর পাড়টা শান্ত, বাতাসে কোমলতা, ছায়া ছায়া আলো। মায়া হাঁটতে হাঁটতে বলল, আসিফ, তুই জানিস, মাঝে মাঝে পেটে নড়াচড়া টের পাই। জানি না কি অনুভূতি, যেন কেউ কথা বলছে ভেতর থেকে। আসিফ হাসল ক্ষীণ। এখনই নড়ে না রে বলদ। ওসব তোর মনের ভ্রম। মায়া মানতে নারাজ। একদম না, নড়ে, বেশ নড়ে। আমি স্পষ্ট টের পাই। 3 মাসের বাচ্চা নড়ে? এই আজাইরা কথা না বলে চুপচাপ হাঁট।
3 তো গতকাল শেষ, আজ 4 মাস। মায়ার গলা লাজুক শোনালো। অনেকক্ষণ হাঁটার পর আসিফ বলল, চল, হাজি হোটেল থেকে বিরিয়ানি খাই। তোকে খাওয়াবাজ, আগে যেমন খাওয়াতাম। মায়ার মুখে এক টুকরো আলো খেলে গেল। সে জানত, এই হোটেলটা আসিফের প্রিয়। আর ওর মুখে, আগের মতো, শব্দটা শুনে সে একটু বেশি ভালোবেসে ফেলল আসিফকে। আন্ডারস্কোর হোটেলের একটি নির্দিষ্ট জায়গায় ওরা বসত সবসময়। আজকেও সেখানেই এসে বসল। এই হোটেলে কতবার যে ওদের আসা যাওয়া হয়েছে। এখানের বিরিয়ানি সবচেয়ে বেস্ট। তার চেয়েও বেশি বেস্ট বোরহানিটা। আসিফ 2 প্লেট বিরিয়ানি সঙ্গে 2 গ্লাস বোরহানি অর্ডার করল। মায়া বলল, 1 প্লেটই কর, আমি খেতে পারবো না বোধ হয়। গন্ধেই কেমন গা গুলিয়ে আসছে। আসিফ ভরসা দিল, আরে পারবি পারবি, আর বমি পেলে বমি করবি। কিন্তু খেতে হবেই, এই অবস্থায় বেশি বেশি খেতে হয়। তুই খেলে আমার বাচ্চা পাবে। মায়ার চোখে পানি চলে আসলো। আসিফ কি সুন্দর, আমার বাচ্চা, বলল। এই অনুভূতি একদমই অচেনা। হোটেলের লোকগুলোর সঙ্গে আসিফের বেশ ভালো খাতির ছিল। একটা ছেলেকে ও রেডি করে রাখলো তাই। সে বোরহানির একটা গ্লাসে 4টে ট্যাবলেট, এবরশন ট্যাবলেট গুলিয়ে দিল বেশ ভালো করে। বেশ কিছুক্ষণ পরে খাবার এলো। মায়া খাবার নাড়াচাড়া করতে করতে বলল, আসলে তুই না থাকলে আমি হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না ভালোবাসা কি জিনিস। এই সন্তানটা শুধু আমার না, তোর একটা অংশ আছে ওর ভেতরে। আসিফ কিছু বলল না, চুপচাপ নিজের খাওয়ায় মন দিল। তবে আর চোখে মায়াকে দেখতে লাগল। ও জানত, এই মুহূর্তটাই শেষ মুহূর্ত, যেখানে মায়ার চোখে সে এখনো প্রেমিক, স্বপ্নদ্রষ্টা, জীবনের ভরসা। কিন্তু কিছুক্ষণ পরই, তাকে চিরতরে ভেঙে ফেলবে একটা নীরব বিষক্রিয়া। মায়া না জেনে খেয়ে ফেলল সেই বোরহানি। পুরো গ্লাস খতম করে দিল। হয়তো ভাগ্যেও এই ছিল, নইলে এক লোকমা বিরিয়ানি মুখে দিতে যার গা গুলোয়, তার টকঝাল বোরহানি এতই স্বাদ লাগলো কেন? যেই গ্লাসে ছিল তার ভ্রূণের মৃত্যুর ফয়সালা, সেই গ্লাসই তার কাছে মধুর হয়ে উঠল। ভালোবাসার ছলে দেওয়া হলো বিষ। যে পুরুষের নাম সে তার সন্তানের জন্য রেখে দিয়েছিল মনে মনে, সেই আজ তার গর্ভের সন্তানটার আজরাইল হয়ে দাঁড়ালো। আন্ডারস্কোর বাড়ি ফিরে মায়ার পেটে ব্যথা শুরু হলো। চোখে জল, তীব্র যন্ত্রণা। প্রথমে ভেবেছিল স্বাভাবিক ব্যথা, কিন্তু ধীরে ধীরে সেই ব্যথা রক্ত হয়ে বিছানা ভিজিয়ে দিল। মায়া পাগলের মতো আসিফকে ফোন করল। ফোন বন্ধ, আসিফের খোঁজ নেই। মায়ার বুঝতে বাকি রইল না কেন এরকম হলো। মন ভেঙে পড়লে শরীর বাঁচিয়ে রাখে কে? সেই রাতেই মায়াকে হসপিটালাইজ করা হলো। ততক্ষণে শরীরের অনেকটা রক্ত বেরিয়ে গেছে। খিঁচুনির সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ফেনা বেরিয়ে এসেছে। শেষবার চোখ বন্ধ করার আগে মায়া নিজের পেটে হাত দিয়ে তার বাচ্চার উপস্থিতি অনুভব করার চেষ্টা করল। কিন্তু আফসোস, তার বাচ্চা তার আগেই নিষ্ঠুর পৃথিবীকে বিদায় জানিয়েছে। মায়া রা গেল নিঃশব্দে, একাকী। হাসপাতালের ঠান্ডা শীতল বিছানায় ধীরে ধীরে নিভে গেল তার নিঃশ্বাস। পাশে কেউ ছিল না। ছিল না কোনো আপন মুখ, কোনো চেনা হাত, একটুখানি আশ্বাস কিংবা ভালোবাসার ছোঁয়া। একজন পরাজিত নারীর মতো, যাকে জীবন নিষ্ঠুরভাবে ভেঙে দিয়েছে, অবশেষে মৃত্যুও তাকে নীরবে গিলে ফেলল। মৃতদেহ পড়ে রইল অনেকক্ষণ। চোখ দুটো খোলা, মুখে চাপা অভিমান, ঠোঁটে অপ্রকাশ্য একটা কান্নার রেখা। চোখে ছিল না জল, ছিল শুধুই শূন্যতা। মায়া রা যাওয়ার 8 দিন পর খবরটা পৌঁছায় আসিফের কাছে। সেদিনই তার ইন্টার্নশিপে জয়েন করার প্রথম দিন। ভেতরে ভেতরে একটা খুশির উত্তেজনা ছিল, সে ঠিক করেছিল ফোন করবে মায়াকে। জানাবে, নতুন ভাবে শুরু হয়েছে তার। আর সেই সঙ্গে মাফ চাইবে, পুরনো সব ভুলের জন্য, কষ্ট দেওয়ার জন্য, এমনকি জঘন্যতম অপরাধটা করার জন্য। কিন্তু ফোন অন করতেই যেন ঝড় নেমে এলো তার জীবনে। অনেকগুলো ফোন কল, মেসেজ। কোথায় তুমি আসিফ? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আসিফ তুমি আমাদের সন্তানকে রে ফেললে? আমি রা যাচ্ছি। আমাদের সন্তান রা গেছে। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। অভিমানী মেয়েটা তুমি তুমি করে তখনই বলে যখন সে ভীষণ যন্ত্রণায় থাকে। আসিফ মায়ার নাম্বারে ফোন করল। ধরল একজন মহিলা। ভাঙা কণ্ঠস্বর। বন্ধুর পরিচয় মায়াকে দিতে বলতেই মহিলা হু হু করে কেঁদে ফেলল। জানালো, কাকে দেবে সে? যাকে চাচ্ছে সে তো মাটির ঘরে। ওখানে কি ফোন করা যায়? করা যেতে পারলে ভালো হতো। জিজ্ঞেস করা যেত, মায়া, কেমন আছো গো তুমি? মায়া আর নেই। শব্দগুলো প্রথমে বিশ্বাসই করতে পারে না আসিফ। তার শরীর জুড়ে একটা ঠান্ডা জমাট আবরণ নেমে এলো। চোখ স্থির হয়ে গেল,
মুখ থমকে গেল, গলা দিয়ে শব্দ বের হলো না আর। সে বসে রইল অনেকক্ষণ, একটা পাথরের মতো নিস্পন্দ, নিঃশব্দ, নিপ্রাণ। মায়ার কবর দেখতে পর্যন্ত গেল না আসিফ। সে চায়নি শেষ দেখা হোক একটা মাটির ঢিবির ভিতরে ঘুমিয়ে থাকা মেয়ের সঙ্গে। তার স্মৃতিতে মায়া জীবিত থাকুক, চোখে আগুন, মুখে ঝড়, আর ভালোবাসায় ভরপুর সেই মেয়েটা। কিন্তু সেই স্মৃতি এখন তাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। প্রতিটি নিঃশ্বাসে মায়ার অভিমানিত মুখ, প্রতিটি নিদ্রাহীন রাতে তার ডুবন্ত চোখ। একসময় পাগলপ্রায় হয়ে উঠল আসিফ। ঘরবাড়ি, কাজ, স্বাভাবিকতা, সব হারিয়ে গেল সময়ের ধুলোয়। পরিবার জানল একদিন, ধীরে ধীরে সবকিছু ফাঁস হয়ে গেল। কে মায়া ছিল, কিভাবে হারিয়ে গেল, আর আসিফ? সে হারালো মায়াকে, নিজের সমস্ত অহংকার, সমস্ত স্থিরতা। শুধু রয়ে গেল অনুতাপ, একটা আজীবন পোড়ার মতো গ্লানি। বর্তমান, আসিফ জানালার ধারে দাঁড়িয়ে। সমস্ত শরীরটা তখনও পাথরের মতো শক্ত। চোখ দুটো ফাঁকা। মায়ার মৃত্যুর খবর, 8 দিন পরে জানা খবর, সব যেন বিষের মতো জমে আছে শরীরের ভেতর। বারবার মনে পড়ছে তারই মুখে বন্ধ হয়ে যাওয়া ফোনটা, তারই ভুলে সরে যাওয়া ভালোবাসাটা, আর সেই মেয়েটার নির্জনে হারানো। হঠাৎ একসময় নিজেকে ঝাঁকিয়ে বাস্তবে ফিরে এল সে। ভবিষ্যৎ নয়, অতীত নয়, এই এখনকার সময়টার দিকে ফিরে তাকালো। তার মাথার ভেতরে তখন তীব্র প্রশ্ন। নিরুপমা জানল কিভাবে? মায়া কিভাবে মরল? কখন মরল? কি হয়েছিল? হারিয়ে যাওয়া অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ কোথায়? মায়ার সঙ্গে থাকা সমস্ত স্মৃতিগুলো সে নিজে থেকেই নিজের জীবন থেকে মুছে ফেলেছিল। কোনো ছবি রাখেনি, কোনো চিঠি না, এমনকি তার শেষ মেসেজগুলোও ডিলিট করে দিয়েছিল। তাহলে নিরুপমার আচরণে কেন বারবার প্রকাশিত হচ্ছে অন্ধকার গল্পের কথা? হঠাৎই যেন মাথার কোনো এক কোণা থেকে আগুন ছুটে এল। আসিফ পাগলের মতো আচরণ করতে শুরু করল। ঘরজুড়ে খুঁজতে লাগলো কিছু একটা। কি খুঁজছে, নিজেও জানে না ঠিক করে। আলমারির তাক, টেবিলের ড্রয়ার, বিছানার নিচে, বইয়ের ভেতর, ফাইলপত্র, সব এলোমেলো করে ফেলল সে। তারপর সে খুলল নিরুপমার জামাকাপড়ের আলমারি। ভাঁজ করে রাখা শাড়ি, সাজিয়ে রাখা ড্রেস, সব উল্টেপাল্টে দিতে লাগল। কোনো যৌক্তিকতা ছিল না তার সেই খোঁজার মধ্যে, ছিল শুধু অস্থিরতা আর ভেতর থেকে ওঠা এক প্রবল আশঙ্কা। ঠিক তখনই হঠাৎ ধূপ করে একটা ভারী কাতান শাড়ি পরে গেল মেঝেতে। সেই শাড়ির ভাঁজের ফাঁক থেকে অদ্ভুতভাবে বেরিয়ে এল একটা জিনিস। একটা হলুদ রঙের ডায়েরি। আসিফের হাত থেমে গেল। চোখ স্থির হয়ে গেল সেই জিনিসটার ওপর। 1 পা, 2 পা এগিয়ে গিয়ে মাটিতে বসে পড়ল সে। ধীরে ধীরে ডায়েরিটা হাতে তুলে নিল। ডায়েরির পেছনে মায়ার হাতের লেখা, ছোট ছোট গোলাপি অক্ষরে লেখা তার নাম। দম বন্ধ হয়ে আসা এক অনুভূতিতে কেঁপে উঠল আসিফ। এই সেই ডায়েরি, যার ভেতর মায়া লিখে রাখত তার সব কষ্ট, ভয়, স্বপ্ন আর সেই সব না বলা কথা, যা কাউকে বলার সাহস সে কোনোদিন পায়নি। এই ডায়েরি কিভাবে নিরুপমার কাছে পৌঁছালো? আসিফের মাথা ঝিম ধরে গেল। শরীর জুড়ে কাঁপুনি। ডায়েরির পাতায় হাত বুলিয়ে নিল সে। মায়ার গন্ধ যেন এখনো লেগে আছে পাতাগুলোর ভাঁজে। হাতে ধরা ডায়েরিটা যেন মায়ার আত্মা হয়ে উঠল তার সামনে। জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, তুমি ফিরলে না, আমি কেমন করে বাঁচতাম? আন্ডারস্কোর। রাত প্রায় 11টা। বাইরে হালকা হাওয়া বইছে, মাঝে মাঝে জানালার কাছে ধাক্কা খাচ্ছে শুকনো পাতাগুলো। বারান্দায় টিমটিম আলো। শহরের শব্দ ফিকে হয়ে এসেছে। হঠাৎই কলিং বেলের শব্দ বেজে ওঠে তন্মধ্যে। আসিফ তাড়াতাড়ি এগিয়ে এসে দরজা খুলে দিল। আর সঙ্গে সঙ্গে থমকে গেল, স্তব্ধ হয়ে। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে নিরুপমা। পরনে গাঢ় বেগুনি জর্জেট শাড়ি। চুলগুলি পিঠয় খোলা, কিছুটা এলোমেলো। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল। শ্যামলা রঙের ত্বকে এক অদ্ভুত দীপ্তি ছড়িয়ে পড়েছে। আসিফ অবাক হয়ে তাকিয়ে রইল। বিয়ের এতগুলো দিন পর এসে স্ত্রীর অচেনা রূপ ঠিক হজম হলো না তার। সেই সঙ্গে মনে পড়ল, যাবার সময় নিরুপমা সাদামাটা ভাবে বেরিয়েছিল। তবে আসার সময় এই পরিবর্তন কি করে? মাথার ভেতর আবারও ভোঁতা যন্ত্রণারা মাথাচাড়া দিয়ে উঠল। একটু চিন্তা করলেই আজকাল এমন হচ্ছে। মানসিকভাবে পাগল হতে বেশি দেরি নেই বোধ হয়। তার গলা শুকিয়ে এলো। ফাঁকা ঢোক গিলে অস্ফুটে বলল, এত রাত হলো যে? নিরুপমা কোনো উত্তর না দিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। পায়ের স্যান্ডেলের খটখট শব্দ হলো টাইলসে। সে ডাইনিং রুমের দিকে একবার চোখ বুলায়। টেবিলে খালি থালা বাসন। রান্নাঘর অন্ধকার। আসিফ কিছু বলতে যাচ্ছিল, নিরুপমা তখনই ব্যাগটা নামিয়ে সোফায় বসে পড়ল। কাঁধ থেকে শাড়ির আঁচল আলগা হয়ে নিচে পড়ল।
আসিফ ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। সারাদিন কোথায় ছিলে? নিরুপমা এক ভ্রু তুলে তাকালো। কাঁধ ঝাঁকায় যেন কোনো গুরুত্বই নেই কথাটার। বাইরে ছিলাম, একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে? দুপুর থেকে রাতের 11টা পর্যন্ত? নিরুপমা চুপ, ঠোঁটের কোণায় একরকম বিদ্রূপ হাসি খেলে গেল। খুব হিসেব করেছ দেখি। আসিফ গভীর নিঃশ্বাস ফেলল, হাত গুটিয়ে বুকের সামনে ভাঁজ করে দাঁড়ালো। তুমি আজকাল এসব করছো কেন? তুমি কি চাও আসলে? নিরুপমা এবার উঠে দাঁড়ালো, পায়ের স্যান্ডেল খুলে রেখে ধীরে ধীরে বেডরুমে চলে গেল। আসিফ পেছনে পেছনে গেল। রুমে গিয়ে সে আয়নার সামনে বসল। লিপস্টিকটা আবার টাচ আপ করল। মাথা একটু কাত করে নিজের প্রতিবিম্বে তাকালো। চোখে ক্লান্তি, কিন্তু মুখে একরকম তৃপ্তি। আমি কি চাই? নিরুপমা আয়নাতেই তাকিয়ে জবাব দিল। চাওয়া তো বহু আগেই শেষ হয়ে গেছে। এখন শুধু বদলে যাওয়ার পালা। তুমি বদলে যাচ্ছ? কিসের জন্য? প্রতিশোধ নিতে? প্রতিশোধ? নিরুপমা আয়না থেকে মুখ ঘুরিয়ে সরাসরি আসিফের দৃষ্টিতে দৃষ্টি মেলালো। তার চোখে সবকিছু ভস্ম করে দেওয়া আগুন। কিসের প্রতিশোধ নেব বলে তুমি মনে করো? হ্যাঁ, কি পাপ করেছ? আসিফ স্থির চোখে নিরুপমার চোখে তাকিয়ে ভাবছে নিরুপমা তার মুখ থেকে শুনতে চায় সবকিছু। নইলে সব জানা সত্ত্বেও আবার জিজ্ঞেস করছে কেন? আসিফ ঝট করে প্রসঙ্গ বদলে ফেলে গলার স্বরে নমনীয়তা ধরে বলল, সারাদিন খেয়েছ কিছু? নিরুপমা উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। দেখে তো মনে হচ্ছে খেয়েছ। আর আমি এখনো কিচ্ছু খাইনি। একবার খোঁজও নিলে না, খেয়ে আছি না না খেয়ে মারা গেলাম। ওহ প্লিজ, ডায়লগও দিও না। দুপুরেও আমি কিছু খাইনি, রাতেও না। আর তোমার খাওয়া দাওয়া নিয়ে ভাবার সময় আমার এখন আর নেই। এক মুহূর্ত নীরব হয়ে রইল দুজনেই। দূর থেকে একটা নেড়ি কুকুরের ঘেউ ঘেউ ভেসে এলো হঠাৎ করে। আসিফ আস্তে করে বলল, তুমি তো এমন ছিলে না নিরু। তোমার ভিতরে যে মেয়ে ছিল, সে কোথায় হারিয়ে গেল? সে মেয়ে মরে গেছে। তুমি নিজেই কবর দিয়েছ। আসিফ অপরাধ দাঁড়িয়ে থাকে। নিরুপমা আয়না থেকে চোখ সরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে অন্ধকার, কিছুই দেখা যায় না। আজকাল অন্ধকারে বেশ ভালো লাগে। আলোটা বেশি কিছু দেখায় না। আসিফ পেছনে থেকে ফিসফিস করে, তুমি পাল্টে যাচ্ছ। ভয় করছে। নিরুপমার ঠোঁটে ফের সেই বিষণ্ণ ঠান্ডা হাসি। ভয় পাওয়ার সময় অনেক আগেই চলে গেছে, আসিফ। এখন শুধু আমার সময়। বেশ, তবে আমার কিছু প্রশ্নের উত্তর দেবে? নিরুপমা শীতল চোখে তাকিয়ে বলল, আমারও কিছু প্রশ্ন আছে। আসিফ হাসল, ক্রূর হাসি। তোমার তো সব জানা। আবার প্রশ্ন কেন? আমার সব জানা নেই। তার মানে বেশ অনেকটাই জানো, তাই না? নিরুপমা চুপ করে রইল, উত্তর দিল না। আসিফ বলল, এসব কে করলো নিরুপমা? তুমি তো আমার সাথে ভালো ছিলে। ছিলে না? আমি আস্তে আস্তে পরিবর্তন হয়ে তোমাকে স্ত্রীর মর্যাদা দেওয়া শুরু করেছিলাম। তোমার প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও বদলে ফেলেছিলাম। তোমার চাওয়া মতো একটা সংসারও গুছিয়ে দিতাম। আর তাতেই সব প্রায়শ্চিত্ত হয়ে যেত? নিরুপমার শীতল চোখজোড়া আবার কঠিন হয়ে উঠছে। আসিফ অস্থির বোধ করছে। কি যেন জানতে চায় ওর তৃষ্ণার্ত হৃদয়। আকুল হয়ে ওঠে কণ্ঠস্বর। মন বাড়ির অশান্তি হৃদয় ছাপিয়ে চোখের তারায় বসে। ভাঙা কণ্ঠে জানতে চাইল, মায়া তোমার কে হয়? নিরুপমা হাসে। শান্ত সরল মেয়েটার ঠোঁটে মায়া মায়া হাসি মানায়। কিন্তু কটাক্ষের হাসিতে ভারী অদ্ভুত লাগে। কিন্তু নিরুপমাকে আজ অদ্ভুত লাগছে না। মনে হচ্ছে, এই হাসিটার জন্মই হয়েছে নিরুপমার ঠোঁটে খেলা করার জন্যে। নিরুপমা কিছু বলে না। আসিফকে পাশ কাটিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। পেছনে থেকে আসিফ চিৎকার করে, কি হলো? উত্তর দাও নিরু। আমি জানতে চাইছি, তুমি মায়াকে কি করে চিনলে? ওর ব্যাপারে কি করে জানলে? আর কেনই বা এমন করছো? আমায় শাস্তি দিতে চাও তো দিও। কিন্তু উত্তরটা দাও নিরু। কে হয় মায়া তোমার? কি সম্পর্ক ছিল তোমাদের? ঘরের ভেতর হালকা হলুদ আলো। বাতাস থমকে আছে। সময় যেন একেবারে থেমে গেছে। নিরুপমা দরজায় দাঁড়িয়ে। চারপাশে নিস্তব্ধতা, অথচ বাতাসে এক অজানা শব্দহীন বিস্ফোরণের গন্ধ। জবাব এলো রাগে পরিপূর্ণ, তীক্ষ্ণ অথচ গভীর এক কণ্ঠের। মায়া আমার বোন ছিল। আমার আদরের ছোট্ট বোন। আসিফ যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। এক ঝটকায় মাথার ভেতর সব আলো নিভে যেতে লাগল। চোখ দুটো চওড়া হয়ে গেল তার। গলা শুকিয়ে কাঠ। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল দরজায় দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তির দিকে। তার পরনে শুভ্র পাঞ্জাবি, কোমল কিন্তু দৃঢ়। আলোর ছায়ায় তাকে কোনো অচেনা রূপে লাগছে, অবিশ্বাস্য, অব্যাখ্যেয়। কিন্তু চোখ দুটো, তার চোখে ছিল এমন এক তীব্র দৃষ্টি, যেন আগুনের ঝলকানি।
সেই চোখ দুটো কোনো মানুষের চোখ নয়, তা যেন তলহীন এক ঘূর্ণাবর্ত, যেখান থেকে বেরিয়ে আসছে হাজার বছরের ঘৃণা, ব্যথা, প্রতিশোধের আগুন। চোখের মণি কাঁপছে না, একটানা চেয়ে আছে আসিফের দিকে। কোনো বিস্ময় নেই সেখানে, আছে শুধু পূর্বপরিকল্পিত নির্লিপ্ততা, প্রতিহিংসা। চোখের নিচে হালকা কালো ছাপ, ক্লান্তি নয়, বরং জেগে ওঠা এক ভয়ানক অভিজ্ঞতার পদচিহ্ন। আসিফ বুঝতে পারছে না সে দাঁড়িয়ে আছে কোথায়। মাটিটা যেন একটু একটু করে সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। কানে ভো ভো শব্দ, কোনো কিছুই পরিষ্কার নয়। মগজে একটা চাপা কাঁপুনি, ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে। বুকের বা পাশে অদ্ভুত টান, যেন ভেতর থেকে কেউ মুঠো পাকিয়ে ধরেছে হৃৎপিণ্ডটা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবারে। সে এক পা পেছনে সরে যায়। চোখে অচেনা ভয়, ঠোঁট কাঁপছে। নিরুপমা দাঁড়িয়ে থাকে, নিঃশব্দে। আর কিছু বলার দরকার হয় না। আসিফ ধীরে ধীরে নিচে বসে পড়ে। এক হাত বুকের ওপর, মুখে অদ্ভুত যন্ত্রণা আর বিস্ময়ের রেখা। আগন্তুকের চোখে লেপ্টে থাকা সেই গুণ এখন নিঃশব্দে পড়তে থাকা ছাইয়ের মতো। ঘরের বাতি একটু দুলে উঠল। দরজার পর্দা কেঁপে উঠল বাতাসে। ড্রয়িং রুম জুড়ে শীতল নীরবতা। পুরনো কাঠের তৈরি পেন্ডুলাম ঘড়িটি হঠাৎ করেই শব্দ তোলে, ঢং ঢং। ঘড়ির ভারী চাকতি স্থির হয়ে যেতেই ঘর জুড়ে সেই আওয়াজ ছড়িয়ে পড়ে। পাতলা কাচের মতো সেই নিঃশব্দতা টুকরো টুকরো হয়ে যায়। নিরুপমা এক ঝটকায় চমকে ওঠে। পাশের দেয়ালে টানানো ঘড়ির কাঁটা স্পষ্টভাবে রাত 2টা দেখাচ্ছে। সামনের ডিভানে আধশোয়া ভঙ্গিতে বসে আছে আসিফ। চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে উঠেছে ধীরে ধীরে। শরীরটাও কিছুটা শান্ত হয়েছে। 1 ঘন্টার বিশ্রাম আর কয়েক গ্লাস পানি তার তীব্র ব্যথাকে কিছুটা প্রশমিত করেছে। যদিও বুকের গভীরে যন্ত্রণাটা এখনো রয়ে গেছে, তবু সহ্য করার মতো। নিঃশ্বাস এখন আর হেঁচকি তুলে উঠে আসে না। তার পাশের সোফায় চুপ করে বসে আছে আব্দুল্লাহ। মাথা নিচু, চোখে দগদগে লাল রক্তিম রেখা, শরীর জুবুথুবু। পাশে স্ত্রী শম্পা দাঁড়িয়ে, নীরবে এক হাত রেখেছে স্বামীর কাঁধে। কোনো কথা না বলেই যেন বলছে, আমি আছি, পাশে। ঘরটায় জমে আছে ভারী, বিষাক্ত এক ইতিহাস, যেটা এক রাতেই ছিন্নভিন্ন করে দিতে পারে বহু বছরের সম্পর্ক, বিশ্বাস আর ভালোবাসা। হঠাৎ, এক অস্পষ্ট শ্বাস ফেলে আব্দুল্লাহ মুখ তোলে। গলায় এক ফালি শীতলতা, অথচ চোখ দুটোতে জ্বলজ্বলে আগুন। কিছু স্মৃতি থাকে না ভুলে যাওয়ার জন্য। থাকে শুধু বুকে কাটা হয়ে বিঁধে থাকার জন্য। যতবারই মনে পড়ে, ততবারই চোখ ভিজে যায়। একই ক্ষত বারবার নতুন করে রক্ত ঝরায়। ভুলতে চাইলেও ওরা ভোলে না, শুধু কষ্ট দিয়ে যায়। যতবার মায়ার মায়াবী মুখখানা চোখের সামনে ভেসে ওঠে, ততবারই আব্দুল্লাহর বুকের ভেতরটা ছিঁড়ে যায় কষ্টে। তার আদরের বোন, একমাত্র ভালোবাসার ধন। যে বোনকে সে আগলে রেখেছিল পরম যত্নে, অকুণ্ঠ স্নেহে। বাবা মায়ের চেয়েও বেশি সময়, সঙ্গ আর ভালোবাসা দিয়েছিল সেই মেয়েটিকে। তার জীবনের প্রতিটি মুহূর্তে মায়া ছিল অবিচ্ছেদ্য অংশ। আর এখন, স্মৃতির গভীরে হারিয়ে গিয়ে শুধু ব্যথা হয়ে ফিরে আসে। আব্দুল্লাহ চোখ ভিজে যায়। কিছু অশ্রু ফোঁটা গড়িয়ে এসে জায়গা করে দাড়িতে। শম্পা বুঝতে পারে, তার হাতের নিচে থাকা কাঁধটা আজ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সে হাতের চাপ বাড়িয়ে দেয়। নিঃশব্দে বোঝায়, আপনি ভেঙে পড়লে আমিও তো দিশেহারা হব। আব্দুল্লাহ নিজেকে সামলে নিল, চটপট করে। পাশে বসে থাকা ব্যক্তিটির সম্মুখে সে তার আবেগের এক কণাও প্রকাশ করতে সম্মত নয়। এই ব্যক্তিটির কারণে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলেছে। এই ব্যক্তিটির কারণেই তাদের পরিবারের সব আলো নিভে গেছে। এই ব্যক্তির কারণে তার বাবা বৃদ্ধ বয়সে এসে নিজের সন্তানকে হারিয়ে ভেঙে পড়ে নিজেও বিদায় নিয়েছে। আব্দুল্লাহ গলা খাকারি দিয়ে উঠল। সকলের ধ্যান ভেঙে গেল তাতে। সকলে মুখ ফিরিয়ে তাকালো আবছা আধারে জ্বলতে থাকা চোখ দুটোর দিকে। আব্দুল্লাহ শম্পাকে উদ্দেশ্য করে বলল, বেগম, ঘরের বাতিগুলো সম্পূর্ণ নিভিয়ে দাও। শম্পা প্রথমে বুঝতে পারল না। জিজ্ঞেস করল বিস্মিত কণ্ঠস্বরে, কেন? অন্ধকারে সত্য বলা সহজ। কি সহজ তো আসিফ ভাই, নাকি? আসিফ কিছু বলে না, উদ্ভ্রান্তের মতো মাথা কাত করে হ্যাঁ জানায় শুধু। শম্পা আর কিছু বলল না। ড্রয়িং রুমে হালকা ডিম আলো জ্বলছিল, তা নিভিয়ে দিয়ে আবার পূর্বের জায়গায় এসে দাঁড়ালো। চারপাশে এখন শুধুই আধারে মিশে থাকা সিলুয়েট। আব্দুল্লাহর চোখে গুণ, কিন্তু কণ্ঠ অদ্ভুতভাবে শীতল। সরাসরি তাকিয়ে বলল সে, এবার বলুন, কেন আমার বোনটাকে এভাবে প্রাণ হারাতে হলো? ঘরটা নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। আসিফ যেন ধাক্কা খেল শব্দের ঘূর্ণিতে। চোখের পাতা না ফেলে ফ্যালফ্যাল করে চেয়ে রইল কিছুক্ষণ, ঠোঁট কাঁপল, কিন্তু শব্দ এল না। হাত দুটো মুঠো, কপালে চিকচিকে ঘাম।
তারপর একটা লম্বা সময় যেন স্থির হয়ে গেল চারপাশ। ওই নিস্তব্ধতা ভেদ করে ধীরে ধীরে শব্দ তুলল অস্ফুট কণ্ঠে। অপরাধে ভারাক্রান্ত, গলার স্বর কাপা, চোখে লজ্জা আর অপরাধবোধের ছায়া। ধীরে, খুব ধীরে আসিফ বলতে শুরু করল। তার স্বীকারোক্তি যেন শব্দ নয়, পাপের ভার। ওকে আমি ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। বিশ্বাস করুন, আমি ওকে মেরে ফেলিনি। মেরে ফেলবার জন্য কিছু করিনি। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। আমি যা ভেবেছিলাম তা হলো না। আমি সব পেতে চেয়েছিলাম, এটা ঠিক, কিন্তু প্রাণের বিনিময়ে না। বরং সবকিছুর পাশে ওকেও চেয়েছিলাম। আপনার বোনকে আমি ভালোবেসে মায়া নামে ডাকতাম। ওর মায়া আমায় কতটা জড়িয়েছিল, যখন ও ছিল না, তখন আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আব্দুল্লাহ ভাই, আপনি আমায় ক্ষমা করবেন না, শাস্তি দিন, আমার মাথা ব্যথা নেই। তবে ওকে করেছি, এমন অপবাদ দেবেন না। ভালোবাসার মানুষকে হত্যা করা যায় না। ভালোবাসা? কোন ভালোবাসার কথা বলছো তুমি? যে ভালোবাসা আমার বোনের সব স্বপ্ন দুঃস্বপ্নতে পরিণত করলো, নাকি যে ভালোবাসা আমার বোনকে বাধ্য করলো এই দুনিয়া ছেড়ে চলে যেতে? কোন ভালোবাসা বলেন আমাকে আসিফ? আমি একটা ভুল করে ফেলেছি। আমি মানছি, স্বীকার করছি। কিন্তু তাতে কি এই প্রমাণ হয় আমি ওকে ভালোবাসিনি কোনোদিন? না না, বেসেছেন তো। অনেক ভালোবেসেছেন। এতই যে তার ভার আমার ছোট্ট ইতি আর বয়ে বেড়াতে পারল না। আচ্ছা আসিফ, আমায় একটা কথা বলেন তো, ওই সন্তানটি কি শুধু আমার বোনেরই অংশ ছিল? আপনার কিচ্ছু ছিল না? আসিফ সংক্ষেপে উত্তর করল, ছিল। তাহলে এর ফলাফল আমার বোনকেই কেন ভোগ করতে হলো? আপনি তো দিব্যি ভালো আছেন। আসিফ অস্থির হয়ে উঠল। প্রায় চাপা কণ্ঠে আর্তনাদ করে ওঠে এবার। কে বলল আমি ভালো আছি? মায়াকে হারিয়ে আমার দিন কেমন গেছে আমি জানি। আমি কোন সিচুয়েশন দিয়ে গেছি আমি জানি। আপনি একটা মনগড়া কথা বলে দিলেই তো হলো না। মায়া আমার সত্য ভালোবাসা ছিল, মিথ্যে নয়। আব্দুল্লাহ গা দুলিয়ে উচ্চ স্বরে হেসে উঠল। এই মাঝরাতে অন্ধকার ঘরে সে হাসির শব্দ শোনালো অন্যরকম। অদ্ভুতুরে, গা ছমছম করে ওঠে নিরুপমার। এক কোণে চুপচাপ নীরব হয়ে বসে আছে সে। চোখ বেয়ে উপচে পড়া জল গড়িয়ে ভেসে যাচ্ছে ঠোঁট, চিবুক। মোছার কোনো তাড়া নেই। অন্ধকারের সুবিধে অনেক। দুঃখ লুকোনো যায়। বেশ সময় নিয়েই আব্দুল্লাহ হাসি থামালো। কিছুটা হাসির রেশ গলায় টেনে ধরে রেখে পরবর্তী কথাটা বলল। লাইফে সাকসেস পেলেন, এত ইয়াং এই যে ভালো টাকা পয়সার মালিক হলেন, বিয়ে করলেন, সংসার পেলেন, আর আমার বোনটা। জীবনের সবচেয়ে রঙিন মুহূর্তগুলো ছাই হয়ে ওর কবরের উপর ঝরে পড়েছে আর বলছেন আপনি ভালো নেই? ভালো থাকা তাহলে কি আসিফ ভাই? না না বলেন, আমি শুনতে আগ্রহী। আসিফ সঙ্গে সঙ্গে কোনো জবাব প্রদান করতে পারল না। নির্বুতাকে 2 মিনিট বেছে নিয়ে আব্দুল্লাহকে বলতে দিল আবারও। ইতি আমার কলিজার একটা অংশ ছিল। ওর সাথে আমার এইজ গ্যাপ এত বেশি ছিল যে ওকে আমি আমার বোন কম সন্তানের মতো করে লালন পালন করেছি। ওকে নিজের হাতে খাইয়ে বড় করেছি। কোলে পিঠে মানুষ করেছি। আমার সেই বোনের লাশের খাটিয়া এই কাঁধে কত ভারী হয়ে চেপেছিল, জানিস তুই? আব্দুল্লাহ চিৎকার করে উঠল। বসা থেকে দাঁড়িয়ে পড়ল সহসা। শম্পা ভয় পেয়ে স্বামীর বাহু আঁকড়ে ধরে। টেনে বসানোর চেষ্টা করে। আব্দুল্লাহ মানছে না। হাবভাব এমন, এক্ষুনি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে আসিফকে। পক্ষান্তরে আসিফ বেশ শান্ত। তার ভেতর বিন্দুমাত্র ভয় নেই, আতঙ্ক নেই, এমনকি আব্দুল্লাহ রেহেনো রূপেও সে কেঁপে ওঠেনি। নিজের জায়গায় আগের মতোই চুপ করে বসে আছে। আব্দুল্লাহ ওর এত স্থিরতা দেখে আরও ক্ষেপে উঠল। খেপা বাঘের মতো শম্পার হাত ঝাড়া রে প্রায় দৌড়ে আসতে নিতেও থমকে দাঁড়ালো। রাস্তার কুকুরকে কামড়ানোর স্বভাব ওর নেই। ধপ করে পূর্বের জায়গায় বসে পড়ে বড় বড় কয়েকটি নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। একটু শান্ত হয়ে আসতেই বলে, আমি যদি দেশে থাকতাম, এত বড় অঘটন কোনোদিন হতো না। আসিফ বলল, আপনার কথা ও কোনোদিন আমাকে বলেনি। বলেনি? শুধু বলেছিল, ওর একটা ভাই আছে, দেশের বাইরে থাকে। ভাইয়ের বউ এবং বাবাকে নিয়ে ওদের ছোট্ট পরিবার। ওর কলেজ পাশের পরপরই আমি দেশের বাহিরে চলে যাই। আব্বার শরীর খারাপ হয়ে পড়ে। কর্মক্ষমতা হারিয়ে যায়। পুরো সংসারের দায়িত্ব তখন আমার কাঁধে। সবার কথা চিন্তা করে আমি দেশ ছাড়ি। বুঝতে পারিনি, যাদের ভবিষ্যতের জন্য যাচ্ছি, সেই একজনের কোনো ভবিষ্যতই থাকবে না। আমি চলে যাওয়ার পরই তোমার সাথে জড়িয়ে যায় ইতি। আমাকে শম্পা বলেছিল, ইতির সম্পর্ক আছে কোনো। আমি পাত্তা দেইনি। ভেবেছিলাম আগে দেশে ফিরি। ধীরে সুস্থে বোনের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু বুঝতেই পারিনি আমি আসার আগেই
আব্দুল্লাহ হাতে মুখ ঢেকে ডুকরে ওঠে আবারও। আসিফ মৌনতা অবলম্বন করে ফের। কি বলবে সে? বলার মতো কি আছে আর? নিরুপমা ধীরে ধীরে উঠে আসে। বাইরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে টুপটাপ, তারপর ছিটে এসে পড়ছে জানালার কাছে। কুয়াশাচ্ছন্ন আকাশ যেন ঝিমিয়ে পড়েছে নিঃশব্দ অভিমানে। নিরুপমা এগিয়ে গিয়ে জানালাটা টেনে বন্ধ করে দেয়, তারপর থমকে দাঁড়ায় তার পাশে। এক মুহূর্ত নীরব হয়ে রয় সবকিছু। হঠাৎ ঢং ঢং শব্দে নীরবতা চূর্ণবিচূর্ণ হল। ভারী, মৃদু এক আওয়াজ, যেন সময় নিজেই ঘুম ভেঙে জানান দিচ্ছে তার অস্তিত্ব। ঘড়ির কাঁটা ঠিক ৩টার ঘরে এসে থেমেছে। নিরুপমা নিঃশ্বাস ফেলে, তারপর ধীরে, গলাটা সামলে কথা বলা শুরু করে। শম্পা আপুর কাছ থেকে প্রথম জানতে পারি সবকিছু। আমার যখন বিয়ে হয়, আমি বিয়ের আগে থেকেই জানতাম, মানুষটা আমাকে পছন্দ করে না। প্রথমে ভাবলাম, গায়ের রং, তারপর দোষ দিলাম কপালের। এরপর একদিন বুঝলাম, তার অতীত স্মৃতিচারণ, কেউ একজন ছিল, যার জায়গাটা আমি নিয়ে নিয়েছিলাম বলেই স্বামীর কাছে আমি হয়ে গেলাম ঘৃণার পাত্রী। মেনে নিলাম সবকিছু, তবু সংসারটা থাকুক। কিন্তু একদিন শম্পা আপু আমাকে বলে দিলেন অতীতের সেই কালো অধ্যায়ের গোপন গল্প, যা লুকিয়ে ছিল অন্তরালে। যে মানুষটা একজনকে ভালোবেসে না পাওয়ার অপরাধের শাস্তি আমায় দিয়ে যাচ্ছিল প্রতিদিন, সেই মানুষটাই কি না তার সেই ভালোবাসার মানুষকে মেরেছে। অথচ দিনের পর দিন কি সুন্দর নাটক, অভিনয়। আমি বিশ্বাসই করতে পারিনি, কাউকে মেরে ফেলে তার জন্য আবার চোখের জল ফেলে কিভাবে। সেদিন আমার ভেঙেচুরে যাওয়ার শেষ দিন ছিল। আর তারপরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এই মানুষটাকে শাস্তি পেতে হবে। একটা খুনের শাস্তি আর একটা খুন করতে চাওয়ার শাস্তি। সে তো আমাকেও একদিক দিয়ে খুনই করতে চেয়েছিল। নইলে কেউ কারো স্বপ্ন, মন, আশা, ভরসা, সব দিনের পর দিন ভেঙে দেয় কি করে? এসব ছাড়া মানুষ বাঁচে? আফসোস হয়, জীবনে এমন একজন মানুষই এলো, যার পাপের ভারে আমি পিষ্ট হয়ে মরে যাচ্ছি। আসিফ অস্ফুটে জবাব দিল, আমি তোমার সাথে সবকিছু ঠিক করতে চেয়েছিলাম নীরু। হ্যাঁ, আমি জানি, কেন করতে চেয়েছেন তা জানি না। নিশ্চয়ই এর পেছনেও কারণ আছে কোনো। কিন্তু আপনার এই 2 দিনের সোহাগে আমি সব ভুলে যাব? আপনি কি এত কম জখম দিয়েছেন আমাকে? নাকি এমন ত করেছেন যা এক জীবনে ভোলা সম্ভব না? দিনের পর দিন মানসিক অত্যাচার করেছেন। আমার ইমোশন নিয়ে খেলেছেন। আমাকে পুতুলের মতো নাচিয়েছেন। রক্ষিতার মতো ট্রিট করেছেন। আমি সেসব ভুলে যাইনি। বরং আপনার এই ভালো হয়ে যাওয়ার অভিনয় দেখেই আমার ভেতরের সুপ্ত লাভা বলকে উঠেছে। ইচ্ছে করেছে, আপনাকে তখনই শেষ করে দেই। যত আঘাত, যত ত, যত জখম এই হৃদয়ের ভাজে ভাজে, প্রতিটা সুধে আসলে হিসেব করে আপনাকে ফিরিয়ে দেই। নিরুপমার গলা ধরে এলো। নিজেকে সামলে নিতে পারল না ও। আজ সব কিছুর শেষ ঘোষণা হবে। এরপর এই মানুষটার চেহারাও দেখতে চায় না সে। শম্পা এগিয়ে এসে নিরুপমাকে ধরে ধরে সোফায় বসিয়ে দিল। ভেজা সুরে বলল, আমি কারো সংসার ভাঙতে চাইনি। কিন্তু আসিফের মতো পুরুষেরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সবকিছু করতে পারে। সবকিছু। নীরু, আমি তোমার ভেতর আমার হারিয়ে যাওয়া ননদকে দেখছিলাম। পার্থক্য একটিই, আমার ননদকে আসিফ ভালোবাসা সত্ত্বেও স্বার্থপর হয়েছে আর তোমাকে তো সেখানে ভালোইবাসেনি। আসিফ যেদিন এ বাড়িতে প্রথম এসেছিল ভাড়া নিতে, আমি ওকে দেখেই চিনতে পেরেছিলাম। ইতি আমাকে চলে যাওয়ার আগে একদিন আসিফের ব্যাপারে সবকিছু বলেছিল। তখন বুঝিনি, এই ছেলেটা এত সাংঘাতিক। বুঝতে পারলে আমি ইতিকে সরিয়ে নিতাম। আব্দুল্লাহ ঘর ভাড়া দিতে চায়নি। তবু আমি জোর করেছিলাম, কারণ জানতাম, একদিন না একদিন আসিফের সত্য সবার সামনে আসবে। আর আসতে বাধ্য। আর সেই সত্য সামনে আনলেই তো হলো না। যে ব্যথা আমার ননদ পেয়ে গেছে সেই ব্যথা আসিফকেও পেতে হবে। ভালোবেসে অপরাধ জন করলে শাস্তি কেন একজনের বেলায়? তারপর থেকেই আসিফকে নজরে রাখতাম। কোথায় যায়, কি করে। জানলাম, বেশ ভালো আছে। ভালো মাইনের চাকরি, ব্যাংকে ভালো পয়সার ছড়াছড়ি, আমার সহ্য হলো না। আমার বোনের চোখের সামনে এভাবে ঘুরছে। এরপর যখন শম্পা বলল, সে আপনাকে বলে দিয়েছে সবকিছু, তখন আমি তার মাধ্যমে আপনার কাছে খবর পাঠালাম। এতদিন অভিনয় আসিফ করেছে, এবার অভিনয় করবেন আপনি। আসিফের ফোনের হোয়াটসঅ্যাপে আসা মেসেজ, দারোয়ানের কাছে রেখে যাওয়া চিঠি, দরজার বাইরে রাখা খাম, আসিফের ব্যাগ থেকে বের করা তো মাখা ওড়না, এই সব ছিল অভিনয়ের একটা অংশ শুধু। সবকিছু আপনার মনের ভ্রম, কল্পনা। এগুলোর কোনো অস্তিত্বই ছিল না কোনোদিন।
শুধু আপনি একটা পাগল পাগল হওয়ার অভিনয় করতে করতে আসিফকে তাই তাই বলবেন, যাও করে এসেছিল। গোপন রেখেছিল। যেন স্নায়বিক প্রেসারে ও সত্যিকার অর্থে পাগল হয়ে যায়। সেই কষ্টটা পায়, যেটা আমার বোন পেয়েছিল। শরীরের আঘাত সেরে যায় একদিন। মনের আঘাত সহজে সারে না। আর কাউকে পুরোপুরি ভাবে ভেঙেচুরে কাবু করতে হলে মানসিকভাবে তাকে ভাঙাটা খুব জরুরি। আমি সেটাই চেয়েছিলাম এবং আমি সফল হয়েছি। আব্দুল্লাহ কথা শেষ করে উঠে দাঁড়ালো। এগিয়ে এসে আসিফের একটা কাঁধের উপর হাত রেখে বলল, তোমাকে মানসিকভাবে যেটুকু কষ্ট দেওয়ার আমি দিয়েছি। বাকিটা এবার কোর্ট বুঝবে। এতক্ষণ এখানে যা কথা হয়েছে, সবকিছুর জবানবন্দি আছে এই রেকর্ডারে। আমি শুধু এইটুকু নিশ্চিত করব, আমার বোনের মতো আর কারো পরিণতি না হোক। তুমি যা করেছ, তা নিয়ে সমালোচনা হোক। তোমার ক্যারিয়ার, তোমার স্ট্যাটাস, সবকিছু হুমকির মুখে পড়ুক। এবং তুমি যা যা পাওয়ার জন্য আমার বোনের জীবন স্যাক্রিফাইস করেছ, তাই তাই তোমার জীবন থেকে হারিয়ে যাক। মনে রেখো, কিছু পাপের শাস্তি দুনিয়াতেই আল্লাহ দিয়ে দেন। আর আগামী 3 দিনের ভেতর আমার ফ্ল্যাট খালি করে এখান থেকে চলে যাবে। তোমার চেহারাটা আমি আমার এই জীবনে আর কোনোদিন দেখতে চাই না। আমার বোন তার ডায়েরিতে লিখে গিয়েছিল, সে তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, তার ভাই হয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব, এমনটা কোনোদিন সম্ভব নয়। আমার এই এক জীবনে আমি যদি কাউকে মন প্রাণ দিয়ে ঘৃণা করে থাকি, তবে সেটা তুমিই হবে। আব্দুল্লাহ ধীর গতিতে নিচে নেমে এলো। পেছনে পেছনে শম্পাও। অন্ধকারে বসে রইল আসিফ আর নিরুপমা। জন দুই দিকে। বেশ অনেকক্ষণ তারা জনেই চুপ করে রইল। কেউ কোনো কথা বলছে না। শুধু অন্ধকার ঘরে একজন আরেকজনের নিঃশ্বাসের ওঠা নামা টের পাচ্ছে। বাইরে ঝড়ের গতিতে বাতাস বইছে। গাছপালা আছড়ে পড়ছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রকৃতির এমন উত্তাল রূপ, যেন তারা তাল মিলিয়েছে আজ আসিফ আর নিরুপমার জীবনের সঙ্গে। ওদের জীবনেও তো ঝড়, বাইরের ঝড়ের চেয়েও তেজি, জেদি, ভয়ঙ্করী। এক সময় আসিফ নীরবতা ভেঙে কথা বলে উঠল। তার কণ্ঠে আগের তেজ নেই, ধার নেই, ভোতা আওয়াজ কোনো মতে বেরিয়ে আসছে গলা ছিঁড়ে। তুমি কি করবে নিরুপমা নড়েছে বসে, মুখটা হাঁটুর উপর ভর দিয়ে রাখল। আপনি এত বড় নাটক করতে পারলেন। না করে উপায় ছিল না। মায়ার মৃত্যুর পর আমি পুরোপুরি পাগল হয়ে যাই। বাসার সবাই সব জেনে ফেলে। জানার পরেই বাবা হুট করে সিদ্ধান্ত নিয়ে বসে, আমাকে বিয়ে করিয়ে দিবে। তাতে যদি আমার মন ঘোরে, আমি স্বাভাবিক হই। কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাইকে জানানো হলো, বাবার শরীর খারাপের কারণে তার শেষ ইচ্ছে আমার বিয়ে দেওয়া। আমি না করিনি, আবার হ্যাঁও করিনি। তোমার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। আবার অনাগ্রহও ছিল না। আমি জীবনকে জীবনের মতো করে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মাঝে মাঝে তোমায় বড় ত্যক্ত লাগত। বিরক্ত লাগত। যখনই মনে পড়ত পুরনো কথা। যখনই ভাবতাম, আমার মায়ার জায়গায় তুমি এসেছো। এই ব্যাপারটা গোপন করার জন্য এতই সাবধানতা অবলম্বন করা হলো যে আমার বাসার কেউ কোনোদিন মায়ার মৃত্যুর কথাটা তোলেনি। বরং সবসময় কথায় কথায় ওর প্রসঙ্গ উঠলেও বলেছে, মায়ার বিয়ে হয়ে গেছে অন্যত্র। আসলে তারা কখনো চায়নি, আমি এসব মনে করে আবার অস্বাভাবিক হয়ে যাই। আমি নিজেও কখনো মনে করতে চাইনি। কিন্তু মাঝে মাঝে মনে পড়ত। এরপর, আমি তোমার সাথে রাগারাগি করে ঘর ছেড়ে চলে গিয়েছিলাম যে কদিনের জন্য, তখন একদিন বারে বসে প্রচুর পরিমাণে অ্যালকোহল খেয়ে আমি মুষড়ে পড়ি। ভেঙে পড়ি, হাউমাউ করে কাঁদি। সেদিনই আমার বন্ধুরা জানতে পারল, আমি মায়াকে ভালোবাসি। মায়া নামের কেউ আমার জীবনে ছিল। ওরা আমার অফিসের বন্ধু। তাই আমার আগের জীবন সম্পর্কে ওদের তেমন ধারণা ছিল না। যাই হোক, ওরা আমাকে সান্ত্বনা দেয়, সামলায়, আমাকে সেন্সে আনে। আমাকে বোঝায়, অনেক বোঝায়, আমি যেন তোমাকে মেনে নেই। মানতে না পারলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তোমার তো দোষ নেই, তাও তোমার প্রতি আমি জুলুম করছি, অন্যায় করছি। আর সেদিনই আমার বোধোদয় হয় যে, আমি একজনকে অবহেলা করে হারিয়ে ফেলেছি, সেই একই কাজ আবারও করছি। তাই আমি মন প্রাণ দিয়ে তোমার সাথে ভালোভাবে থাকার অভিনয় করে যেতে থাকি। কিন্তু তোমার অভিনয় বুঝতে পারিনি। নিজে এত অভিনেতা হয়েও অন্যের অভিনয় না বুঝতে পারাও একটা বোকামি। তাই না নিরু, আমি সত্যিই বোকা, গাধা। দেখো না সবকিছু কিভাবে হারিয়ে ফেললাম। নিরুপমা কিছু বলল না, সব কথা শেষ হয়ে গেছে। আর কি বলার আছে? সে উঠে দাঁড়ালো, চোখ মুখ ভালো করে মুছল, বেসিনে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে ঘরে এলো। বাতি জ্বালিয়ে নিজের ব্যবহৃত বড় লাগেজটা নামালো। এটা ওর বিয়ের স্মৃতি। বিয়েতে এই লাগেজ ভরেই ওকে সবকিছু দিয়েছিল ওর শাশুড়ি। সেটায় একে একে জামাকাপড়, জুতো, কসমেটিক,
ওর ব্যবহৃত সবকিছু ভরতে লাগলো ও। একটু পর আসিফ এলো পায়ে। দেখে অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ নীরু? নীরু ব্যাগ গোছাতে গোছাতেই বলল, জানি না, তবে আপনার সাথে আর থাকবো না। নীরু। নিরুপমা উঠে এলো। আসিফের মুখোমুখি, চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলল, আমায় তো অনেক বাধা দিয়েছেন সবকিছুতে। এইবার আর বাধা দিয়েন না। চেষ্টাও করিয়েন না। আমি আমার জীবনটা বাঁচতে চাই। একটি জীবন নিয়েছেন, এবার আরেকটি জীবন ফিরিয়ে দিন। হয়তো এতে পাপের ভার কিছুটা কমতে পারে। আসিফ আর কিছু বলল না। চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। মেইন গেট খুলে ঘড়ির টাইফের ঢং ঢং শব্দ। 4টা বেজে গেছে। পরিশিষ্ট। আসিফের আর খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ বলে সে আর বেঁচে নেই। আত্মগ্লানি এবং জনসম্মুখে সম্মান হারানোর আতঙ্কে সে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে। আবার কারো কারো মতে, আসিফের অনেক টাকা পয়সা ছিল। সে হারিয়ে গেছে অদূরে। কিন্তু সে যেখানেই থাকুক, জীবিত কিংবা মৃত, যাওয়ার আগে একটা ভালো অ্যামাউন্ট সে নিরুপমার নামে দিয়ে গেছে। সেই টাকার 1 টাকাও নিরুপমা ছুঁয়ে দেখেনি। সে আছে তার শ্বশুর বাড়িতে, একা হয়ে যাওয়া শাশুড়ির সঙ্গে। এটা ওর আরেক মা, যিনি প্রথম থেকেই নিরুপমাকে ভালোবাসা দিয়েছেন, মেয়ের মতো করে দেখেছেন, সব সময় ভালোটা চেয়েছেন। তাকে এই শেষ সময়ে এসে একাকী জীবন নিরুপমা দিতে পারবে না। আজ সংস্থায় বিশেষ আয়োজন। বাইরে থেকে বিশেষ অতিথিরা আসবেন, অনেক উঁচু পদে থাকা মানুষজন। সকাল থেকেই তুমুল ব্যস্ততা। চারপাশ ঝকঝকে করে সাজানো হয়েছে, রঙিন কাপড়ের ব্যানার, সাদা নীল বেলুন, ফুলের মালা আর এলইডি লাইটে ভরে উঠেছে পুরো প্রাঙ্গণটা। নিরুপমা সকাল থেকে একটানা ছুটে বেড়াচ্ছে। কার কোথায় বসার ব্যবস্থা হবে, কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, সবকিছুর তদারকিতে ওর সময় কাটছে। অথচ মাথার ভিতর একটানা ঘুরছে একটা চিন্তা, আজ স্টেজে ওর গানের পারফরমেন্স আছে। আগেরবার গেয়েছিল খালি গলায়, এবার মিউজিকের সঙ্গে। অথচ নিরুপমা কোনোদিনও বাজনার সঙ্গে গান করেনি। কেমন হবে? ঠিকঠাক গাইতে পারবে তো? না যদি সবকিছু গুলিয়ে যায়? বুকের ভেতরটা ধরফর করছে। এমন সময়, দরজার আড়াল ঠেলে অডিটোরিয়ামে ঢোকে ময়ূখ। প্রোগ্রামে থাকার একটা পাশ সে নিয়েছে শম্পার কাছ থেকে। নিরুপমা গান গাইবে আর সে শুনবে না, এটা হয়? হাতের ট্রেতে দুটো ধোয়া ওঠা কাপ। চায়ের গন্ধে জায়গাটা ভরে যায়। এই যে চা, বলে নিরুপমার দিকে এগিয়ে দেয় একটা কাপ। সময় কোথায়? নিরুপমার গলার স্বরে উদ্বেগ। এই ব্যস্ত সময়েই একটু দাঁড়াতে হয়। ময়ূখ মৃদু হাসে, নইলে নিজের আওয়াজই আর শোনা যায় না। নিরুপমা কথা বাড়াল না, জানে বাড়িয়ে পারবেও না। ময়ূখ এবং তার সম্পর্কটায় কোনো নোংরা ইঙ্গিত নেই। শুধুই একটা বন্ধুত্ব, একটা ভরসার জায়গা, একটা খোলা পাতার ডায়েরি, যেখানে একজন আরেকজনের জীবনের সব গোপন করা চুপ করে লিখে উঠে পড়ে। সে চুপচাপ বসে পড়ল বেঞ্চিটার একপাশে। ময়ূখ পাশে বসে। বাইরের দিকে চোখ যায় দুজনের। হালকা মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে রোদের ঝিলিক খেলে যাচ্ছে পাতা ছুঁয়ে। ফাঁকা লনের এক পাশে ছোট্ট একটা শিশু দৌড়াচ্ছে, তার পেছনে ছুটছে রঙিন বেলুন। একটু দূরে একজন পাখিদের জন্য খাবার ছিটাচ্ছে। কবুতরের পাল নামছে উঠোনে। সবকিছুই যেন থমকে গেছে এক শান্ত বিকেলের কোলে। জানেন, নিরুপমা আপন মনে বলে উঠল, এই একাকিত্বটাকে আমি এখন আর ভয় পাই না। ময়ূখ তাকালো ওর দিকে। আগে ভাবতাম, কেউ না থাকলে ভেঙে পড়ব। এখন বুঝি, একা থাকাটাও একটা সাহস। নিজের দিকে তাকানো শেখায়। আমরা তো সারাক্ষণ অন্যের চোখে নিজেদের দেখতাম। নিজেকে দেখার অভ্যাস ছিল কই? ময়ূখ ম্লান হাসে। বলে, সবাই বলে, কারো উপর ভরসা করো না। নিজেই নিজের ভরসা হও। কিন্তু বলাটা যত সহজ, করা তত কঠিন। ঠিক। নিরুপমা চায়ের কাপে শেষ চুমুক দেয়, তবু শুরু তো করতে হয় কোথাও থেকে। জীবনের রংটা যেমনই হোক, তুলিটা তো নিজের হাতে থাকা চাই, তাই না? নিরুপমা চোখ নামিয়ে হাসে। গলার কাছে যেন কিছু আটকে থাকে। একটু দূরে থাকা সাউন্ড টেস্টিং শুরু হয়। মাইক্রোফোনে কেউ বলছে, টেস্টিং 1 2 3। নিরুপমা উঠে দাঁড়ায়। কোন গানটা গাইবেন? ময়ূখ জানতে চায়। নিরুপমা জানালার দিকে তাকিয়ে বলে, আজ এমন একটা গান গাইব, যেটা শুধু কানে যাবে না, কারো না কারো ভিতরে গিয়ে গেঁথে থাকবে। তারপর পেছনে না ফিরে ধীরে ধীরে হেঁটে যায় স্টেজের দিকে। পেছনে থেকে যায় ময়ূখ। তার চোখে তখন একটা শান্ত আত্মবিশ্বাস। বাইরে বাতাসে হালকা পাতার মর্মর। রোদ আর মেঘের লুকোচুরির মাঝে হঠাৎ এক টুকরো আলো এসে পড়ে নিরুপমার কাঁধে। ঘড়ির কাঁটা থামে না। গল্প থেমে যায়। তবু যেন মনে হয়, এই তো শুরু হলো একটা নতুন গান, একটা নতুন জীবন। নিরুপমার শান্ত স্নিগ্ধ সুখের জীবন।
সমাপ্তি।